প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে ভাইরাস, কোন পথে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই আলোচনায় যাওয়ার আগে অনুষ্ঠানের শুরুতে আরটিভির পক্ষ থেকে একটি ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার আমাদের। সেটি হচ্ছে, গত 12 জুলাই রোববার আরটিভির আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে 5 জন আলোচকের অন্যতম ছিলেন বিএসএমইউ এর সাবেক প্রভিসি অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার। তার সঙ্গে আলোচনার এক পর্যায়ে আমি ডাক্তাররা শব্দ ব্যবহার করে যা বলেছি তা দেশের সৎ ও ন্যায়নিষ্ঠ চিকিৎসকগণকে মর্মাহত করেছে। ছিল কিছু সংখ্যক ডাক্তার বা চিকিৎসাগণের একটি অংশ বা কতিপয় চিকিৎসক। এই অনভিপ্রেত ঘটনার জন্য আরটিভির পক্ষ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার এবং যারা আমার শব্দ চয়নে মর্মাহত হয়েছেন তাদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি। আশা করছি এর মাধ্যমে সকল ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, রাজনীতিতে ভাইরাস, কোন পথে বাংলাদেশ, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ 5 জন বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন। আসুন তাদের সঙ্গে প্রথমে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর এম এ মান্নান। যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং আমরা জানিয়ে রাখি দেশে বিদেশে যারা আরটিভির অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন তারা চাইলে ফেসবুক এবং ইউটিউবেও আমাদের অনুষ্ঠানে চোখ রাখতে পারেন। আফজাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা সব মিলিয়ে যে এই 7 দিন পরে আমরা দেখলাম যে সেই রিজেন্ট কেলেঙ্কারির শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হলো এবং টিআইবির পক্ষ থেকে একটা রিপোর্টে বলা হয়েছে যে এই শাহেদ কিংবা ডাক্তার সাবরিনা এরা হচ্ছে দুর্নীতির হিমশৈলীর একটা চূড়া মাত্র, একটা আইসবার্গের টিপ মাত্র। আসলে যারা এর সঙ্গে যারা জড়িত তারা সবসময় পেছনে থেকে যায়, তাদেরকে বের করা হয় না। শাহেদের সঙ্গে চুক্তি করা হয়েছে, তাহলে শাহেদ একটি পক্ষ, তাহলে কার সঙ্গে চুক্তি করা হলো, তারা কোন পক্ষ, তাদেরকে কখনোই তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরকম একটা প্রেক্ষাপটে এবং র্যাবের থেকে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে শাহেদ ধীরে ধীরে মুখ খুলছে, সে অনেক কথা বলার চেষ্টা করছে। আফজাল ভাই, যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা কালে আমরা দিনাতিপাত করছি এবং সবকিছুই এক ধরনের শঙ্কা, মানে একটা অস্বাভাবিক অবস্থা, এবং এর মধ্যে শাহেদের কেলেঙ্কারি, সাবরিনার কেলেঙ্কারি এবং বিভিন্ন রকমের ঘটনা প্রবাহ এবং উৎকণ্ঠিত নাগরিক হিসাবে সবকিছুরই একটা একেবারে আশু সুরাহা সবাই প্রত্যাশা করে, এটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রযন্ত্র, সরকার তারা তো বসে নেই। তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সকল শঙ্কার অবসান ঘটিয়ে শাহেদকে গ্রেপ্তার করেছে এবং সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে গ্রেপ্তার করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এবং আপনি যে কথাগুলোর উত্তর জানতে চেয়েছেন, একটু অপেক্ষা করুন না। এর পিছনে কারা আছে, কারা এর পিছনে জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার কাউকে ছাড় মানে দিবে না, এটাই মানে সরকারের মানে অঙ্গীকার। আর যেটি হলো যে এই শাহেদ অথবা এই সাবরিনা, এই আরিফ অথবা আজকে নারী পাচারকারী একজন ব্যক্তিকে সম্পর্কেও দেখলাম বক্তব্য, বিএনপি পক্ষ সে জড়িত, এরকম যারা দুর্বৃত্ত তারা, তাদের তো আমরা কেউ চিনতাম না, তাদের কেউ আলোচনা আনেন নাই। এবং এখানে অনেক টকশো হয়েছে, অনেক কথা হয়েছে, আমরাও অনেক জায়গায় গিয়েছি। আমি কখনো তাদের ব্যাপারে নেতিবাচক কোনো বক্তব্য কখনো শুনি নাই। সরকার যখন, এবং সরকারটি কোন সরকার? আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, তারা যখন এই দুর্বৃত্তদের ধরলো অথবা তারা যখন তাদেরকে গ্রেপ্তার করলো, তখনই কিন্তু আলোচনার ডালপালাটা বিস্তার করলো। কিন্তু এর আগে কিন্তু জামাই আদর দিয়ে সবাই তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ে গিয়েছে, টকশো করিয়েছে। এবং রাজনৈতিক দল হিসাবে আমরা বলছি যে রাজনৈতিক পরিচয়টি যখন তারা বহন করছে, তখন হয়তো আমাদের তরফ থেকেও এই রাজনৈতিক পরিচয়টি সে কিভাবে বহন করছে সে ব্যাপারে বক্তব্য যাওয়া উচিত ছিল, কিন্তু হয়তো আমরা সেটি করি নাই। সেটা আমাদের এক ধরনের
আমাদের ব্যর্থতা আছে, কিন্তু আহ, এরকম রাজনৈতিক পরিচয় বহন করে বিভিন্ন জায়গায় যারা ক্রাউড বাটপার, যারা সমাজে দুর্বৃত্ত, এবং এইরকম করোনা কালে যারা এইরকম ঘটনা ঘটাতে পারে, তারা তো মানুষ হিসেবে পরিচয় বহন করতে পারে না, মানুষ হিসেবে অযোগ্য তারা। সুতরাং এইরকম যারা নরপিচাস, এই সকল মানুষ, তাদের সম্পর্কে আমাদের দলের বক্তব্য স্পষ্ট। আমাদের নেত্রী তিনিও বলেছেন যে আমরাই তাদের গ্রেপ্তার করছি, আমরাই তাদেরকে আলোর সামনে নিয়ে আসছি, সুতরাং জি, তাদের বিচারটি হবে, অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ। শেখ রবিউল, যদি বলেন যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী যেমন বলেছেন যে এটি একটা সাজানো নাটক আসলে, তা আপনি কিভাবে দেখছেন, কেন নাটক বলা হচ্ছে এটাকে? আনমিউট করে যদি বলেন আপনি। জি, না, নাটক এই কারণে বলা হয়েছে যে দুর্বৃত্তায়ন তো আজকে রাজনীতিতে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বসেছে, বিশেষ করে ক্ষমতাসীন দলের মধ্যে। তো সেখানে রাজনৈতিক চর্চা নেই। রাজনীতির দুর্বৃত্ত যারা আছেন, জনপ্রতিনিধি নামে অনেকে নির্বাচিত হয়েছেন দুর্বৃত্ত, আবার রাজনীতিতে অনেকে এসেছেন। আফজল ভাই বলছিলেন যে তাদের কিছুটা দায় রয়েছে, যে শাহেদ যে পরিচয় বহন করছিল, তো শাহেদ তো এই পরিচয় গত 12 বছর ধরে বহন করছে, এবং আফজল ভাই বা আমাদের মতো লোকের সাথে অনেক টক শোতে করেছে। এবং টিভি স্ক্রলে কিন্তু তার নামটা স্কলে আওয়ামী লীগ যাচ্ছে, নেতা হিসেবে গেছে। আসছে, জাতীয় আন্তর্জাতিক কমিটির উপসম্পাদক তিনি। জি, তো সেটা কি আওয়ামী লীগের এখন দৃষ্টি গোচর হলো? এর আগে কি প্রয়োজন মনে করেনি আওয়ামী লীগ? আপনি এরকম শাহেদের মতো দুর্বৃত্ত যদি আপনি খোঁজেন, আওয়ামী লীগের মধ্যে হাজার হাজার পাবেন এখন। তার কারণ রয়েছে যে রাজনীতির মধ্যে তো আওয়ামী লীগ নেই। জনসম্পৃক্ততা, জননির্ভরতা, এই রাজনীতি, জন আকাঙ্ক্ষা, তার মধ্যে তো আওয়ামী লীগ নেই। এজ এ সংগঠন হিসাবে আওয়ামী লীগ একটা ক্ষমতা লোভী সংগঠনে পরিণত হয়েছে। আপনি নৈতিক শিক্ষা আওয়ামী লীগের মতো কোথায় আছে? আপনি জনপ্রতিনিধি নির্বাচন করছেন, তাদেরকে উৎসাহিত করছেন নির্বাচনের আগের দিন কিভাবে 16 কোটি মানুষের মধ্য থেকে 11 কোটি ভোটারের ভোট নেওয়া যায়, সেটা আপনি শিক্ষা দিচ্ছেন, সেটাকে বৈধতা দিচ্ছেন। তো আপনি দুর্বৃত্তায়ন তো সেখান থেকেই তাকে শিখাচ্ছেন। এখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যখন দুর্বৃত্ত লালন হয়, দুর্বৃত্ত সৃষ্টি হয়, একজন দুজন শাহেদকে ধরে অথবা ধরেন নাটক সাজিয়ে তো সেই দুর্বৃত্ত রাজনীতি থেকে বেরিয়ে আসা যাবে না, জনকল্যাণের রাজনীতি থেকে প্রতিষ্ঠিত করা যাবে না, তাই তো? সেই জায়গা থেকে আমরা বলেছি যে এইগুলি যেটা শাহেদকে নিয়ে করা হয়েছে বা ধরা হয়েছে, অবশ্যই সেটা একটা শুভ উদ্যোগ হতে পারে, কিন্তু তার মানে এই হচ্ছে না যে আওয়ামী লীগের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন আছে তার থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসছে। আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রে এখন ধরেন মানবিক মূল্যবোধ, রাষ্ট্রে এখন নৈতিক মূল্যবোধ, আপনি যদি রাষ্ট্রে যান, আমাদের সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য বোধ, এর বাইরে তো চলে যাচ্ছে আজকে আমাদের সমাজ ব্যবস্থা। এর দায় কি আওয়ামী লীগকে নিতে হবে না? এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। এই কারণে নিতে হবে যে আওয়ামী লীগ আজকে জনগণকে প্রত্যক্ষ পরোক্ষ কোন প্রক্রিয়াই রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে রাখতে পারেনি। তো আমি একটু যাব মান্না ভাইয়ের কাছে। মান্না ভাই, যদি একটু আপনি বলেন, টিআইবির যে রিপোর্টে বলা হচ্ছে যে একটা মানে টিপ অফ দ্য আইসবার্গ, এরা হচ্ছে ছিচকে আসলে খুব ছোটখাটো ধরনের অপরাধী, বড়রা সবসময় আড়ালেই থেকে যায়। তো বড়রা কবে সামনে আসবে আসলে? টিআইবি সেই প্রশ্ন রেখেছেন, যে না হলে এটা খুব বেশি কাজে দিবে না। মাহমুদ রহমান মান্না। বড়রা কবে সামনে আসবে এটার জন্য তো একটু আগে আফজাল বললো না, অপেক্ষা করতে হবে, দেখেন না। তো উনি একরকম করে অপেক্ষা করবেন, আপনি একরকম করে করবেন, আমি আর এক রকম করে করবো। খেয়াল করেন, যখন ক্যাসিনো কাণ্ড শুরু হয়েছিল তখন কি মনে হয়েছিল? যখন পাপিয়া ধরা পড়েছিল তখন কি রকম মনে হয়েছিল? যখন 2 বছর আগে 30 ডিসেম্বরের ইলেকশন আগের রাত্রে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, তো টিপ অফ দ্য আইসবার্গ তো বটে। এটা কি এত বড়? আপনি যখন 8 কোটি মানুষের ভোট এক রাতে ডাকাতি করে নিয়ে গেছেন, এটা তার চাইতে বড় ক্রাইম তো নয়, সেটা তো ঠিকই। কিন্তু এটাতে আমরা ব্যথিত, এটাতে আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে এটা একটা প্যান্ডেমিক, এবং এ কোথায় গিয়ে ঠেকবে তা আমরা এখনো জানি না। গতকালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, আজকের পত্রিকায় ছাপা হয়েছে, ইট উইল ওয়ার্সেন অ্যান্ড ওয়ার্সেন। এবং উনি বলেছেন কখন আর সুস্থ অবস্থায় ফিরে আসবো আমরা, আমি নিয়ার ফিউচারে সেটা দেখতে পাচ্ছি না।
বাংলাদেশের মতো একটা দেশ 4 বছরে, মাফ করবেন, 4 মাস 1 সপ্তাহে কিন্তু আমাদের ফরেন রিজার্ভে হাত দিতে হচ্ছে। যারা বলেছিলেন এতদিন ধরে যে তারা সব উন্নতিতে একেবারে লস অ্যাঞ্জেলেসে সিঙ্গাপুর পৌঁছেছেন, তাদের কাছে টাকা নেই, গরিবদের টাকা দিতে পারছেন না। তারপরে খোদ প্রধানমন্ত্রী বলছেন সরকারকে তোমরা খরচ কমাও, লোকাল গভর্নমেন্টকে বলছে নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হও। তার মানে তাদেরকে নিয়ে ফান্ড দিতে পারবেন না। লোকাল গভর্নমেন্ট সেলফ সাফিসিয়েন্ট হবে কেমনে? লোকাল লোকজনকে বেশি করে কোয়ার্স করে তো টাকা আদায় করবে তাদের। যেরকম বিদ্যুতের বিল 2 গুণ 3 গুণ করে বাড়িয়ে দিয়েছেন, বলবার পরও 3 মাস ধরে কোনো জবাব দিতে পারেন না। মানে রাজনীতি যে দুর্বৃত্তায়ন বলছেন বা হাইব্রিড বলছেন, এর চাইতে দুর্বৃত্তায়ন কি হবে বলেন তো? আপনি অফিসিয়ালি বিল পাঠাচ্ছেন, সেটা নিয়ে সমস্ত দেশ তোলপাড় করে ফেলেছে, পরের মাসে একই কাজ করছেন, 2 গুণ 3 গুণ বিল পাঠাচ্ছেন। সেই অবস্থায় সারা দেশ যখন দুটো বড় সংকটের মধ্যে আছে, একটা হচ্ছে আপনি হেলথ হ্যাজার্ডটা কিরকম করে সেভ করবেন, স্বাস্থ্যের উপরে, শরীরের উপরে, জীবনের উপরে যে এত বড় হুমকি, সেটাকে মোকাবেলা করবেন কেমনি? টোটালি ফেল করেছেন আপনি, টোটালি। মানে আমার মাঝে মাঝে মনে হয়, আমি নিজে আওয়ামী লীগ মেলা দিন করেছি, আওয়ামী লীগে আমার বহু বন্ধু আছেন, আমার বড় ভাইয়ের মতো আছেন, আমার ছোট ভাইয়ের মতো আছেন, তারা যখন এসে এখন ডিফেন্ড করেন এই পরিস্থিতিকে, ওনারা ভুলে যান যে মার্চ মাসের শুরুর দিকে ওনারা গলা ফাটিয়েছিলেন সব আমাদের কন্ট্রোলের মধ্যে আসছে। নেত্রী যখন শেখ হাসিনা, তখন ভয় করি না, করোনা, কত কি সমস্ত কথাবার্তা শুনলাম। আজকে এতদিন পরে আজকে সবচেয়ে বেশি পরিমাণ সংক্রমণ বেড়েছে, হার। আপনি টেস্ট কমিয়ে দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন এই পরিস্থিতিতে কেউ টেস্ট কমায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যত পারো টেস্ট করো, টেস্ট টেস্ট এন্ড টেস্ট। তাহলেই তুমি বুঝবে তোমার রোগের প্যাটার্ন কি, তাহলেই তুমি বুঝবে যে তোমাকে কোন পথে যেতে হবে। এখনো ভ্যাকসিন বেরোয়নি, কবে বেরোবে তা আমরা জানি না, তখন আপনি টেস্ট বন্ধ করে দিয়েছেন। ওইখান থেকে ব্রিফিং করবার সময় বলছেন হসপিটালের বেড গুলো খালি, আইসিইউ গুলো খালি। এত মারা গেল কিরকম করে? এত মানুষ, সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে হসপিটাল খালি আছে, এগুলো কি বলেন? মিথ্যাচার। এক কথায় এগুলো, এক কথায় আপনি মানুষের জীবনের সাথে খেলছেন, জীবিকার তো কিছু করতেই পারছেন না। মানে কাব্য করেছিলেন জীবন জীবিকা একসাথে রক্ষা করতে হবে, আপনি জীবনও রক্ষা করতে পারছেন না, জীবিকা রক্ষা করবেন কিরকম করে? আপনার অর্থনীতি এখন দেউলিয়া জায়গায় চলে যাচ্ছে। নইলে কিরকম করে আপনি ফরেন রিজার্ভে হাত দেন, কিরকম করে ফরেন রিজার্ভ একটা পদ্ধতি করে আপনি যাতে লোকাল কারণে লোন নিতে পারেন সেই কথা বলেন। তারপরে আমি অন্যান্য বিষয়গুলো বললাম, আরো অর্থনীতির মেলাগুলো প্যারাফান্ডালি আছে, আমি সেই আলোচনাগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা দেখেন, এই শাহিদকে নিয়ে যদি তারা এখন গর্ব করেন, আমরাই তো গ্রেফতার করলাম, তো আমরা মানে আপনারা গ্রেফতার করবেন নাকি? গ্রেফতার আমি করবো, নাগরিক ঐক্য করবে, বিএনপি করবে, বিরোধী দল গ্রেফতার করতে পারবে নাকি? এসব কি কথাবার্তা? মানে যেহেতু ক্ষমতায় আছেন, যা মনে করেন তাই করেন, গ্রেফতার আপনি করবেন, আপনার দায়িত্ব। আমি বরঞ্চ প্রশ্ন করবো 7 দিন লাগলো কেন? মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করতে আপনাদের 24 ঘন্টা লাগেনি, এবং আমিও পালিয়ে থাকবার চেষ্টা করেছিলাম, কারণ আমি মনে করেছিলাম যে আমি আগে কোর্টে হাজির হতে চাই। আমি মনে করেছি আমি একটা সংবাদ সম্মেলন করে আমার পজিশনটা এক্সপ্লেন করবো। আমাকে এমন ভাবে খোঁজা হচ্ছে যে আমি কোথাও যেতে পারছি না, আমার সমাবেশে যেতে পারছি না। আমাকে খুঁজে পেতে দেরি হয়নি, গ্রেফতার করবার জন্য বিরোধী দলের নেতাদের খুঁজে পেতে কোনো দেরি হয়নি। কিন্তু শাহেদ এতই পাওয়ারফুল যে ওকে খুঁজে পাওয়া যায় না। 7 দিন ধরে কোথা থেকে গ্রেফতার হচ্ছে বলেন তো? সাতক্ষীরা, ওর বাড়ি তো সাতক্ষীরা, এটা খুঁজে পেতে দেরি হলো কেন? কার থেকে ইনফরমেশন পেলেন? তার কোম্পানির এমডি থেকে। সেই এমডি থেকে আপনি আগে ইনফরমেশন নিতে পারতেন না, এখন নিলেন কেন? একটা প্রশ্ন, যে র্যাবের ডিজি যখন প্রেস ব্রিফিং করে তখন বললো পিস্তল সহ ছবি কিরকম করে ছাপা হলো? যখনই অ্যারেস্ট করেছেন তখন পিস্তল নিয়ে নেবেন না? অস্ত্র থাকবে তারপরে, সেই ছবি পিস্তল সহ ছবি ছাপা হলো কেমনে? তাহলে কেউ প্রশ্ন করতে পারে না ভাই ব্যাপারটা কি? আর প্রশ্ন করলেই তখন তার বিরুদ্ধে হোলিজ অফ অ্যাটাক। কে জানে রাত্রে বেলা পুলিশ টুলিশ পাঠিয়ে দেন কিনা, সেগুলো তো কোনো গ্যারান্টি নেই। কারণ কথা বলবার আইসিটি আছে, কথা বলার অধিকার নেই। এত বড় বিপদের মধ্যে যেখানে অপোজিশন একসাথে বলেছিল দেখেন এই ক্রাইসিস একা পারবেন না মেটাতে, সবাইকে নিয়ে একসাথে কাজ করবে, আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছি, তারা তো আমাদের সাথে কাজ করতে চাননি, সরাসরি বলে দিয়েছে আমরা একাই মোকাবেলা করতে পারি। একা তো মোকাবেলা করতে পারছেন না। না আপনি হসপিটাল বানাতে পারছেন, হসপিটালের নামে যেটাকে আপনি স্বীকৃতি দিলেন, লজ্জা করে এসব কথা বলতে। 6 বছর ধরে তার লাইসেন্স নাই, তারপর তাকে কিভাবে দিলেন পারমিশন? একটা হেলথ মিনিস্টার আছে, হোয়াট ইজ হি? এটাই আমি এখন প্রশ্ন করতে চাই। কেন বলছি? উনি বলছেন আমি গেছি, আমাকে দাওয়াত করেছে, গেছি। আরে আপনি কি দাওয়াত খেতে গেছেন নাকি ওখানে? আপনি তো দাওয়াত খেতে যাননি। বলছেন আমি চুক্তি পড়ে দেখিনি। তারপরে আবার বলছেন মন্ত্রীরা সব চুক্তি পড়ে না।
আমি একটাও বানিয়ে বলছি না, সমস্ত পত্রিকা ছাপাচ্ছে। আই আস্ক অল দ্য মিনিস্টার্স, তারা যে চুক্তি করেন, যে সমস্ত কথাবার্তা বলেন, এগুলো কি ডিটেলসে জান না? চুক্তি পড়ে দেখেন না? ফাইল যে সই করেন, ফাইল না পড়ে সই করেন, ওই কথা উনি বললে পরে উনি মন্ত্রী আছেন, বাকি মন্ত্রীরা চুপচাপ আছেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কিছু করেননি। ইজ ইট পসিবল? ডিজি হেলথ মিনিস্ট্রির সঙ্গে ঝগড়া করছে। ডিজি হেলথ ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি। মিনিস্টার অর্ডার করে, মিনিস্টার নিচের অর্ডার শোনে না। মিনিস্টার বলবেন এটাই করা উচিত, উনি জানেনই না। আমার এটাও খুব বিস্ময়কর লাগলো, আজকে হোম মিনিস্টার বললেন যে উনি কেউ যখন রাজি হচ্ছে তখন উনি দুটো হসপিটাল নিয়ে আসলো, তো উনি সবাইকে বোকা বানালেন। আমরা ভাবলাম লোকটা কত বড় মহান, তার চালের সামনে আমরা বোকা বলে গেলাম। এটা কিরকম কথাবার্তা বলা হলো? আপনি চালের সামনে ধরা পড়লেন হোম মিনিস্ট্রি, হোম মিনিস্টার, হোম ডিপার্টমেন্ট, বুঝতে পারলেন না। তার যে লাইসেন্স নাই সেটা চেক করে দেখলেন না, তার ট্র্যাক রেকর্ড কি চেক করলেন না। আজকে যে গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে সে কত কত জায়গাতে চেক দিয়ে ফ্রড করেছে, বার করতে পারছেন, তখন বার করতে পারলেন না কেন? 6 বছরের ইতিহাস খুঁজলেন না? আপনি লাইসেন্স দিলেন কিসের ভিত্তিতে? এখন আপনারা সরকারি দলের লোক এসে টিভিতে বলবেন না বাংলাদেশে এত শত এই হসপিটালের আসলে লাইসেন্সই নাই, কিভাবে দেওয়া হচ্ছে সেগুলো চেক করি। এগুলো বহুদিনের জঞ্জাল, 20 বছরের জঞ্জাল। তার মধ্যে 8 বছরে দায়ী হলো বিএনপি, ধরলাম আমি কথার কথা বলছি, কিন্তু 12 বছর ধরে, এখন থেকে 12 বছর আপনারা ক্ষমতায় আছেন, এই 12 বছরে আপনারা কি করতেছেন? আপনারা তো কিছু করেননি। অনেক ধন্যবাদ মান্না ভাই। জি, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন একজন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি যদি বলেন। ধন্যবাদ। আসলে বিষয়বস্তুটা হচ্ছে রাজনীতিতে ভাইরাস বা ভাইরাসের রাজনীতি আসলে দুটোই হচ্ছে। ভাইরাস নিয়েও রাজনীতি হওয়ার চেষ্টা হচ্ছে, আবার রাজনীতিও ভাইরাস হচ্ছে। আমরা এই ভাইরাস বা এই মহা এপিডেমিক বা প্যান্ডেমিক কমব্যাটে কোনো রাজনীতি চাচ্ছি না। সরকারের অবশ্যই অনেক ব্যর্থতা আছে, ধারাবাহিক ব্যর্থতা, এবং অস্বীকার করার উপায় নেই। 12 বছর কনজিকিউটিভলি ক্ষমতায় থাকার পরে একটা দেশে বিভিন্ন সেক্টরে যে বৈপ্লবিক পরিবর্তন করা উচিত ছিল, দীর্ঘদিন ক্ষমতা থেকে আওয়ামী লীগ ওই জিনিসগুলোতে হাত দেয়নি। হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, লিগাল সেক্টর, যেটা মানে আইন বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ডিসরাপটিভ ইন্টারভেনশন হওয়া দরকার ছিল। কিন্তু গতানুগতিক ভাবে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। নদী ভাঙ্গন, আজকে রামগতি, কমলগতি, লক্ষ্মীপুরে আমি দেখলাম প্রায় 3 ভাগের 2 ভাগ একটা উপজেলার চলে গেছে। আমার সুন্দরগঞ্জে একটা ইউনিয়ন নদী ভাঙ্গনে পানির নিচে চলে গেছে অনেক আগে, আরো 3টে ইউনিয়ন পানির তলে চলে যাচ্ছে। তো রাষ্ট্র যখন অর্থনীতি বড় হবে তখন তো আপনাকে বিশাল বিশাল কাজগুলো করতে হতো, নদীকে শাসন করা, সেটা করা হয়নি। স্বাস্থ্য ব্যবস্থাটা টু সেন্ট্রালাইজড এক জায়গায়। আমি একটু আগেও একটা অপশনে বলছিলাম যে আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রয়োজন ছিল, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রয়োজন ছিল, কারণ আমাদের পার্লামেন্টারিয়ানদের মধ্যে দক্ষ ডাক্তার, দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দক্ষ অর্থনীতিবিদ, এদেরকে দরকার, যারা সবসময় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে আগ্রহী হন না। আমাদের যদি আপার হাউস থাকতো, আমরা এক্সপার্ট একটা আপার হ্যান্ড পেতাম, সবসময় সেই আপার হ্যান্ড আমাদেরকে হেল্প করতো। ইভেন এই কোভিড পিরিয়ডেও আমরা সবচেয়ে মিস করেছি যে পার্লামেন্টে ভালো মতো ফাংশন করেনি, মাত্র 6 দিন ফাংশন করেছে পার্লামেন্ট, এবং লিমিটেড 3 ঘন্টা করে। তাহলে 18 ঘন্টা বা 22 ঘন্টার একটা ডিসকাশন দিয়ে আপনি বাজেট পাস করে ফেললেন, প্যান্ডেমিকের ব্যাপারে প্রায় 81,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করলেন, এবং বাজেটের মধ্যে পুরো ডিসকাশন করার সুযোগ থাকবে। বাজেটটা কি হলো? সে বাজেটের মধ্যে দেখা যাচ্ছে আগের যে ধারাবাহিকতা, সে একই ধারাবাহিকতা আছে। প্যান্ডেমিক পিরিয়ডের প্যান্ডেমিক বাজেট আর হলো না। তাহলে এখানে আপনার ইনোভেশনটা কোথায় আসলো, নতুনত্বটা কোথায় আসলো, লিডারশিপটা কোথায় আসলো? এখানে আমাদের ল্যাক্স আছে। মহুয়া মৈত্র কয়েকদিন আগে উনি পার্লামেন্টে চমৎকার কথা বলেছেন যে দেশটা আসলে এলোমেলো হয় কখন, যখন একটা সরকার মেজরিটি সরকার থাকে, 2 যখন জুডিশিয়ারি ব্লাইন্ড জুডিশিয়ারি হয়, এবং কন্ট্রোল মিডিয়া হয়। এই 3টার সিমটম বাংলাদেশে দেখা যাচ্ছে। সরকারের ইমিডিয়েটলি ইনক্লুসিভ কনসালটেটিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার, যেটা মান্না ভাই বা সবাই বললেন, সবাইকে নিয়ে বসা দরকার, এবং সেখানে অবশ্যই সরকারি দল হিসেবে আওয়ামী লীগের একটা বিশাল অংশ থাকবে, বাকিদের অংশগ্রহণ থাকতে হবে। আপনি যদি 8 থেকে এই 20 পর্যন্ত দেখেন 12 বছরের শাসন, আপনি দেখবেন 13 থেকে 18 কিন্তু আওয়ামী লীগ মোটামুটি ভালো দেশ চালিয়েছে, কারণ সেখানে বামপন্থী মন্ত্রী ছিল, আমাদের জাতীয় পার্টির 3 জন এক্সপার্ট মন্ত্রী ছিল, এবং আরো অনেক মন্ত্রী ছিল, একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ ছিল। 18-র পরে যখন সেটা একদলীয়, এবং একদলীয়র মধ্যেও এটা নট বেসড অন মেরিটোক্রেসি, বেসড অন ফেভারিটিজম সবসময় হয়, জিনিসটা ন্যারো হয়ে গেছে। অর্থাৎ মেরিটোক্রেসিটা রাষ্ট্র থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এর কারণে ক্রাইসিস ম্যানেজমেন্টে
মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তৃণমূলের কাজটা করছেন, যেই কাজটা ওনার একজন জেলা সভাপতি করতে পারতো অথবা জেলার যে কোনো এমপি করতে পারতো। জি এখন সেখানে যখন আমরা দেখছি যে তৃণমূলের কাজটা ওনাকে করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজে উনি কনসেন্ট্রেট করতে পারছেন না। শরীরের সব রক্ত যদি মাথায় চলে আসে, এটা মাথার জন্য ভালো না, শরীরের জন্য ভালো না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, ওনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, প্রতিটি আন্দোলনে ওনার পার্লামেন্টে পারফরমেন্স, আমি তার সম্পর্কে অনেক কিছু দেখে বলছি। উনি যদি অতিরিক্ত কাজের চাপে থাকেন, এটা ওনার জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি আইসোলেশনে ভুগছেন, অর্থাৎ ওনার চারপাশে উনি পলিটিক্যাল হ্যান্ডস তৈরি করতে পারছেন না, অথবা ট্রাস্ট করতে পারছেন না, অথবা রাখতে পারছেন না, অথবা ডাকছেন না, অথবা এমন একটা প্রক্রিয়া দেশ চলছে সেখানে রাজনীতিবিদদেরকে এই সমস্ত ক্রাইসিস থেকে দূরে রাখা হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে না, আস্থা করা হচ্ছে না। তাহলে প্রতিটি এমপি, সে জনপ্রিয় হোক বা অজনপ্রিয় হোক বা কম জনপ্রিয় হোক, সে কিন্তু একটা ইনস্টিটিউশন হয়ে যায় তার এলাকায়। প্রতিটি রাজনীতিবিদ কিন্তু ইনস্টিটিউশন হয়ে যায়। আমি যখন পার্লামেন্টে কেউ মারা যায়, তার শোক প্রস্তাবটা যখন পড়ি, আমি অবাক হয়ে যাই যে এক একজন রাজনীতিবিদের জীবন কি। দুবার জেলে গেছেন, চারবার জেলে গেছেন, কেউ বিদেশি ডিগ্রি নিয়ে আসছেন, অসংখ্যবার বিদেশে গেছেন, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, কেউ প্রিভেন্টিভ ডিটেনশনে ছিলেন জেলে, সুদীর্ঘ জীবন। এই যে রাজনীতিবিদদের অভিজ্ঞতা, বাংলাদেশের মতো একটা দুর্গম দেশে রাজনীতি করা কঠিন কাজ, এদেশে সবচেয়ে কঠিন কাজ হলো রাজনীতি করা। সেই কাজটা যারা করছে ক্রাইসিসে বা দেশ চালনায়, তাদেরকে যদি অগ্রাধিকার দেওয়া না হয়, তাহলে দেশে যে সংকটগুলো জি হচ্ছে এটা ইনএভিটেবল। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আমরা যাব প্রফেসর আব্দুল মান্নান। দীর্ঘদিন রাজনীতি করেছেন, ত্রিকাল দেখেছেন, সব মিলিয়ে আপনি যদি বলেন, এখন বলা হচ্ছে একটা একটা আমলা পরিবেষ্টিত হয়ে সরকার চালানো হচ্ছে, রাজনীতিবিদরা একটু কোণঠাসা, একটু বাইরে। শামীম পাটোয়ারি যে প্রশ্নটি করলো আসলে, তো এইটা কি দেশ রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে কিনা, আর যখন এরকম একটি করোনাকালীন সংকট চলছে? প্রফেসর মান্নান। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অংশগ্রহণ করলেন, তারা যেসব কথা বললেন, কথাগুলো জাতি এবং দেশের জন্য বিশেষ প্রয়োজনীয়। আমি আওয়ামী লীগের একজন কর্মী হলেও আমি তাদের বক্তব্যকে উপেক্ষা করি না, বা তাদের বক্তব্য যে অযৌক্তিক তা বলি না। তবে তারা কোথাও কোথাও আনকাইন্ড, কোথাও কোথাও তারা একটু আঘাত করার চেষ্টা করেছেন, যে আঘাতটা এই সময় বোধহয় করা ঠিক হয় না। কারণ সমগ্র পৃথিবী এবং বিশেষ করে বাংলাদেশ আজকে করোনা নিয়ে, কে কখন আছি কখন নেই, কে কখন চলে যাব তার কোনো ঠিক নেই। সেই সময়ে এইভাবে কথা বলাটা আমাদের সকলের পক্ষে ঠিক ঠিক হয় বলে আমি মনে করি না। আমাদের উচিত হচ্ছে যে সবাই মিলে আমরা কি করে এই জাতিকে, এই মানব জাতিকে, বিশেষ করে বাংলাদেশের বাঙালি জাতিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে করোনার গ্রাস থেকে, করোনার আক্রমণ থেকে, করোনার মৃত্যু সবল থেকে কিভাবে আমরা মানুষকে রক্ষা করতে পারি, সেই চিন্তা না করে আমরা শুধু ভুল ভ্রান্তি ধরার জন্যই খুব ব্যস্ত হয়ে পড়লাম। এটা আমি ঠিক তাদেরকে, তাদের শুভবুদ্ধি এবং তাদের যে বিবেচনা, সেই বিবেচনা প্রসূত কতটা হয়েছে সেটা তাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনি বলছেন, আপনি আমাকে বলেছেন যে রাজনীতির তিন কাল দেখলাম, এখন কিরকম অবস্থা হচ্ছে। আসলে রাজনীতি যারা করে এসেছেন তারা কোণঠাসা, এই শব্দটি আপনি বলেছেন, আমি আপনার সাথে অমত পোষণ করি না। তারা অবশ্যই কোণঠাসা, কারণ নানান কারণে, নানান বিভাজনের জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে। কোনো দলই কিন্তু, বিরোধী দল যারা আছেন তারা কি এই করোনা ভাইরাসের সময় তারা কি তাদের দায়িত্ব পালন করতে পারছেন? রিজভী সাহেবের কথা বলা হয়েছে। রিজভী সাহেব তো একটা সকালবেলায় গিয়ে একটা হাদিস পড়ে শেষ করে দেন, সেটাই তো হাদিসের সেই পাঠটাই তো করোনা ভাইরাসের জন্য কিছু আসে যায় না, করোনা ভাইরাসের কাছে পৌঁছায় না। সেই জন্য সবাইকেই, মান্না সাহেব একটি দল করেন, রবিউল সাহেব একটি দল করেন, পাটোয়ারি সাহেব একটি দল করেন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি তাদের বক্তব্যের জন্য, কারণ তাদেরকে খাটো করতে চাচ্ছি না। সেই সঙ্গে তাদেরকে বলছি যে আপনারা আসুন না,
সবাই মিলে আমরা চেষ্টা করি এই জি। দেশটাকে, এই মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি। জি না সেটা যদি আমরা জি না করতে পারি প্রফেসর মান্নান, তাহলে পারে প্রফেসর মান্নান আমাদের আমি একটু থামাতে চাই। মাহমুদুর রহমান মান্নান সেটাই বলেছেন যে তাদের প্রস্তাব ছিল সরকারকে আমাদের সব দলকে নিয়ে একসঙ্গে মোকাবেলা করতে। তিনি বলছেন যে সরকার চাইছে নিজেরাই মোকাবেলা করবে, সব দল নিয়ে একটা জাতীয় ঐক্য করে যে মোকাবেলা সেটা চাইছে না। তাহলে তারা কিভাবে কাজ করবে? ইনক্লুসিভ হচ্ছে না এই করোনার বিরুদ্ধে যে আপনার অভিযানটা চলছে। ইনক্লুসিভ করার দরকার হয় না। যদি কেউ কাজ করতে চায়, জি অল্প লোকলি মাদার তেরেসা গভর্নমেন্টের সাহায্য নিয়ে বিরাট কাজ করেনি, মানব হিতৈষিণী ছিলেন তিনি বিরাট কাজ করেননি, তিনি একাই কাজ শুরু করতে হয়। কাউকে কাজ শুরু করলে তাকে পাওয়া যায়, তাকে ডাকা যায়, জি কিন্তু কাজই শুরু করলেন না। শুধু আলোচনা, সম আলোচনাও না, শুধু আলোচনা করে শুধু টার্গেট শেখ হাসিনা, এটা বোধহয় যথার্থ হয় না। কারণ উনি ওনার জীবন প্রাণ দিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন এই মানব জাতিকে, বাঙালি জাতিকে যেন তার এই বিশাল বিপদের হাত থেকে যেন রক্ষা করতে পারেন, এবং সেই জন্য তার ঘুম নেই। তার একজন বক্তা বলেছেন যে তৃণমূল পর্যায়ের মানুষ যে নেতারা যা করতে পারতেন উনাকে তাই করতে হচ্ছে, কারণ উনি কার উপরে আস্থা রাখতে পারছেন না এবং তাদের উপরে বিশ্বাস করে এই কাজগুলোকে যে এগিয়ে নেবেন সেটাকে তিনি মনে করতে পারছেন না। সেই জন্য তাকে এই দায় বহন করতে হচ্ছে এবং এই দায় মানে বহন এটাই আমাদের প্রশ্ন, মানে কেন এখন আসলে রাষ্ট্রের একটা কাঠামো, স্ট্রাকচার, সিস্টেম দাঁড়ানো না, এখনো ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে কেন? এখন মানে আসলে সিস্টেম থাকলে হয়তো উনি জাস্ট খালি বলে দিতেন, সিস্টেম কাজটা করে নিত, স্ট্রাকচার কাজগুলো করে নিত। আসলে এখানে আমরা সবকিছুর জন্য হয়তো ব্যক্তির দিকে তাকিয়ে থাকি। ব্যক্তি যদি ভালো হয়, কাজ ভালো হয়, ডেলিভারি ভালো হয়, আর ব্যক্তি খারাপ হলে কাজটা ভালো হয় না। ভালো হয় না। এখানে স্বাস্থ্যমন্ত্রীর কথা প্রতিষ্ঠান এসেছে, তৈরি করা যেটা, সেটা গ্যাপ আছে। আপনি দেখলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অবস্থা আমরা দেখলাম, আসলে একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করেছে। এই সচিব আগের এরা কাজ সচিবকে, করছেন না, এরা আরেকজন দোষারোপই ডিজি কে, করছেন এই শুধু। চলছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তো এই দোষারোপ দোষারোপ করছে সারাক্ষণ। করছেন, এই দোষারোপ হাত থেকে কি করবেন? একজনকে বাদ দিয়ে যে আরেকজনকে আনলে যে তিনি যে আরো ভালো হবেন, এক্স্যাক্টলি, তার কোনো কিন্তু দৃষ্টান্ত নাই। যদি না দৃষ্টান্ত সিস্টেম নাই। ঠিক হয়। সেই জন্য একই প্রশ্ন আফজল ভাইকে বলবো। আফজল ভাই, ব্যক্তি খারাপ করলে ব্যক্তিকে আমরা চেঞ্জ করে আরেকটা ব্যক্তি আনলাম, তো সেই ব্যক্তি কতটা দক্ষ ভালো তার কোনো নমুনা নাই। কাজে সিস্টেম কিংবা স্ট্রাকচার তো খুব জরুরি, যে প্রতিষ্ঠান শক্তিশালী হবে, ব্যক্তি যেই থাকুক তার মধ্যে গেলে কাজগুলো করবে, ডেলিভারিটা দিবে। জি আফজল ভাই, আমরা যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিব আমরা আসলে এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে দেখছেন আপনারা গোল টেবিল। আমরা রাজনীতিতে ভাইরাস বনাম ভাইরাসের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমরা আবার আলোচনায় যোগ দিব। আমাদের সঙ্গেই থাকুন। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাজনীতিতে ভাইরাস বনাম ভাইরাসের রাজনীতি। বিরতির আগে আমরা এক দফা কথা বলেছি, তো বিরতির আগে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল, যেটা আমি একটু রেফারেন্স দিতে চাই। আমেরিকান দুজন প্রফেসর তারা একটা বই লিখেছেন যে হোয়াই নেশনস ফেল, কেন একটা জাতি ব্যর্থ হয়। প্রায় 400 পৃষ্ঠার বই, অনেকগুলো চ্যাপ্টার শেষে শেষ চ্যাপ্টারে লিখেছেন তারা 3টি শব্দ যে কেন ব্যর্থ হয়। অনেকগুলো দেশের অনেক হিস্ট্রি বের করে তারা বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, সেই রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। তা আমরা দেখি আমাদের পার্লামেন্ট একটা প্রতিষ্ঠান কতটা দাঁড়িয়েছে, আমাদের বিচার ব্যবস্থাটা প্রতিষ্ঠান কতটা দাঁড়িয়েছে, নির্বাচন কমিশন বলি, মানবাধিকার কমিশন বলি, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, প্রত্যেকটা কিন্তু প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হিসেবে এরা কতটা শক্তিশালী হয়েছে আসলে? প্রফেসর মান্নান যদি একটু শেষ করেন, তারপর আমরা আফজল ভাইয়ের কাছে যাব। জি, আমি খুব জোর দিয়ে বলবো না যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেরকম কথা বলবো না। তবে ইনিশিয়াল স্টেজে সবকিছুকেই এগিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। সেখানে আমাদের কোনো এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং এটাকে সুহালে রান করানোর জন্য আমাদের কোনো রকমের ত্রুটি নেই। সেই ত্রুটি নেই, এটাকে মানতে হবে। আমার যেসব বন্ধুরা আজকে আমরা সবসময় শুধু ব্যক্তির কথা বলি, ব্যক্তির রেফারেন্স দেই, প্রতিষ্ঠানটা তাহলে কিভাবে হবে?
ব্যক্তি রেফারেন্স, ব্যক্তি কেন্দ্রিক তো বিষয় থাকেই, ব্যক্তি কেন্দ্রিক না কিন্তু হলে তো সেটা কি reference হওয়া হয় না। উচিত? প্রতিষ্ঠান তো ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত থাকতে না। হয়। জি, যেমন ডেল্টা প্রজেক্ট হয়েছে, ডেল্টা প্রজেক্ট তো কারোর মাথায় আসেনি, শেখ হাসিনার মাথায় এসছে যে 100 বছর পরে ডেল্টা প্রজেক্ট কি হবে, তখন কেউই আমরা থাকবো না দুনিয়াতে। তারপরেও সেই জন্য প্রতিষ্ঠান একটা স্বপ্নদ্রষ্টা হতে হয়, স্বপ্ন দেখতে হবে আপনাকে, স্বপ্ন দেখলে পারে ইনস্টিটিউশন হবে, সেই স্বপ্নের খাতিরে, সেই স্বপ্নের আদলে ইনস্টিটিউশনটা জি। গড়ে উঠবে। যদি সে স্বপ্নই আপনি না দেখতে, আমি যদি না জি। দেখি, তাহলে পরে প্রতিষ্ঠান কিভাবে গড়ে না, উঠবে? স্বপ্ন তো দারুণ, কিন্তু স্বপ্নের যে ট্রান্সলেশন, অনুবাদ মাঠে সত্যিকার বাস্তব পর্যায়ে, সেইটা তো যে করার জন্য সেটা কিন্তু প্রতিষ্ঠান লাগে। স্বপ্নের তো একটা অনুবাদ করতে হয় না মাঠে, না, সেই তো রিয়েলিটিতে। একটা কারণ স্বপ্ন তো অনুবাদ, অ্যাবস্ট্রাক্ট, যখন এটা প্রতিষ্ঠান হয় তখন এটা কনক্রিট হয়। স্বপ্ন তো একটা রূপ দিতে অবশ্যই হয়, বিমূর্ত রূপ থেকে দিতে হয়। বিমূর্ত রূপ থেকে মূর্তে যেতে হয় আমাদের, কনক্রিট। রূপ 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 দেবার জন্য তো রূপ ও রূপকারের দরকার হয় না? জি। রূপকার না হলে হুম। রূপকারের দরকার হয়। জি। সেই রূপকার আছেন দেশে, এবং আমরা বারবার যে কথাটা বলতে চাই সবসময়ের জন্য, যে বঙ্গবন্ধু কন্যা আর যাই বলুন না কেন, তার ধ্যান, তার স্বপ্ন এবং তার যে ইয়ে পরিশ্রম, সেটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। না না, তার তার নিয়ে প্রতি তো সবাই কিছু সেই বলা সম্মান যাবে না। রেখেই বলছে, সেই তার সম্মানটা প্রতিশ্রুতি, রাখতে হবে, কমিটমেন্ট নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে রাখতে না। হবে। এবং কিন্তু তার তিনি সহযোগী যাদেরকে দিয়ে যারা, তার স্বপ্নটাকে বাস্তবায়ন করাবেন, যারা, যে কথাটা আগে মন্ত্রী, আপনি স্বীকার মন্ত্রণালয়, করেছেন, অধিদপ্তর, মন্ত্রী সেই যে বদলি কতটা দিলেই কাজ তো, করছে। বদলি দিলেই তো আপনার যে সব ভালো দুধে এক্স্যাক্টলি। হয়ে, গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে তা তো না। আর যে সমস্ত কথা মানে বলা এই হচ্ছে জন্যই প্রতিষ্ঠান যে দরকার। প্রফেসর মান্নান, আমি আসবো আপনার, আপনার কাছে। আফজল ভাই যদি আচ্ছা, একটু এই উত্তরটা একটু বিস্তার করেন। আসলে ব্যক্তি ভালো হতে পারে, ব্যক্তি খারাপ হতে পারে, প্রতিষ্ঠান কাজ করবে, তখন ব্যক্তি যেই আসুক প্রতিষ্ঠান তার নিয়মে কিন্তু চলবে। ফুল ওয়েস্টার্ন ডেমোক্রেসি কিন্তু চলছে এই ইনস্টিটিউশন দিয়ে, প্রতিষ্ঠান দিয়ে চলছে, ব্যক্তি যেই হোক না কেন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে একটা বিস্তৃত আলোচনা শুরু হয়েছে, এবং এই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস হলো, প্রতিষ্ঠান কিভাবে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠানকে কিভাবে মানে বিকাশ ঘটাতে হবে, এই আলোচনাগুলো হচ্ছে। এবং মান্নান স্যার উনি কিন্তু বলা শুরু করেছেন, কিন্তু এরকম একটা বিশাল আলোচনা কিন্তু এই অল্প সময় হওয়ার কথা না, যেখানে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা চলে আসছে, যে আলোচনাগুলো একেবারেই রাজনৈতিক এবং একেবারেই আহ এই সময়টি যখন আমাদের মনটাও ভালো না, আমাদের নেতৃবৃন্দ মারা যাচ্ছেন বিভিন্ন ভাবে, তারপরে যখন আমরা এই টক শোটি করছি এই সময় কোনো হাসপাতালে হয়তো ফ্রন্ট লাইনের কোনো চিকিৎসক এরকম ভাবে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রোগীকে নিয়ে সে কাজ করছে, অথবা যে পরিবারগুলো জি। তাদের স্বজন হারিয়েছে, তারা কষ্টে আছে, অনেক মানে এইরকম চিকিৎসকও মারা অবস্থা গেছে, আমাদের। স্বাস্থ্যকর্মীরা হ্যাঁ, মারা গেছে, হ্যাঁ, তারা কিন্তু খুব আমাদের নিবেদিত প্রাণ আমাদের হয়ে চিকিৎসকরা কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এবং এই টক শো দেখারও তাদের কোনো সময় হয়তো নাই, এবং আমাদের এই জি। কথাগুলো হয়তো তাদের কাছে অত বেশি ভালো লাগবে না। যাই হোক, এর মধ্যেই কিন্তু যে আলোচনাগুলো প্রাসঙ্গিক, তার বাইরেও অনেক আলোচনা চলে আসছে, এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলছি, যে আলোচনা করা যায়। মান্না ভাই অনেক কথা বলেছেন, এবং ছাত্র জীবন থেকে ওনার বক্তৃতার তো আমরা শ্রোতা এবং গুণমুগ্ধ শ্রোতাই, কিন্তু বাস্তবতা হলো যে এখন যে বক্তব্য, সেই বক্তব্য কি আসলেই এই সময়ের বক্তব্য? এখন সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার যেটি করছে, অতীতে কোন সরকার করছে বলে তো আমার তো জানা নাই, যে এইরকম দুর্যোগ দুর্বিপাকে মানে মায়ের মমতা নিয়ে দেশবাসীর একেবারে কাছে থেকে, পাশে থেকে কিভাবে কাজ করে যাচ্ছেন, প্রতিনিয়ত স্থানীয় তৃণমূল পর্যায়ে যে প্রশাসন তাদের সাথে যোগাযোগ করছেন, হটলাইনে কথা বলছেন, অথবা নির্দেশনা দিচ্ছেন। কেউ তো বসে নাই, কিন্তু এটা দেখার কিন্তু কেউ নেই, শুধু কথা বলার লোক আছে। কথা বলবেন, এটাই স্বাভাবিক, কারণ কাজ সবাই করে না, কথা সবাই বলে। এবং যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে, তাদের দুর্বৃত্ত ধরতে হবে, কাজও করতে হবে, এবং মানে দুর্গত মানুষের পাশে ত্রাণ পৌঁছতে হবে। এবং এটা আমরা করে যাচ্ছি, দলের পক্ষ থেকে করছি, আমরা এত কথা বলতে চাই না। এবং সবকিছুর মধ্যেই এখানে যে এই যে আমাদের বিএনপির বন্ধু এখানে কথা বললেন, যে যে করোনা একটা অদৃশ্য ভাইরাস, সেটা কোনো দল বোঝে না, সেটা কোনো দেশ বোঝে না, সেটা সারা পৃথিবীকে গ্রাস করছে, এবং সেইখানে একটা নির্বাচন তাদের কথা মতো হলেই বোধহয় বাংলাদেশে আর করোনা ঢুকতে পারতো না। এইরকম একটি কথা এই রাত্রিবেলা আমাদের শুনতে হচ্ছে। যাই হোক,
নির্বাচন বাংলাদেশে অতীতে অনেক নির্বাচন হয়েছে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ আমরা দেখেছি, এবং প্রতিষ্ঠানের কথা যখন আসলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে প্রতিষ্ঠান বলতে যা ছিল সবই তো সেদিন ধ্বংস হয়ে গেছিল। বিচার ব্যবস্থা, ইউনিট অধ্যাদেশের মতো একটা জঙ্গলি আইন, জিয়াউর রহমান যেটার সুবিধাবাদী অথবা সামরিক সরকাররা যে জঙ্গলি আইনের সুবিধা ভোগ করেছে পরবর্তী সময় তারা বন্ধ করে নেয়, সে আইন তখনই তো হয়েছে। শুধু আমি সেই কথা বলতে চাই না, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, হানা ভোটের উৎসব, অনেক কিছু বাংলাদেশ হয়েছে। এখন অনেক নীতি কথা, অনেক নীতিবাক্য এখানে শোনা যায়। আওয়ামী লীগের নেতা কর্মীরা নীতিহীন, অনেক কথাই শুনছি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে গাছটায় ফলটা ধরে, ঢিলটা সেই গাছের উপরে নিক্ষেপ করা হয়। সুতরাং এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের এই মুহূর্তে সবচেয়ে যে বড় ভাবনাটি হলো মানুষের জীবন, মানুষের জীবিকা, এই বিষয়ে সমন্বয় করা। সেখানেও এটার মধ্যে কাব্য, যেখানে এটা একটা বাস্তবতা, তার মধ্যেও আমরা কাব্য খুঁজে পাই, তার মধ্যে কবিতা খুঁজতে থাকি। সুতরাং এই আলোচনাগুলো শুনতে ভালো লাগে না, কারণ যেখানে মানুষের জীবন জীবিকার সমন্বয় ঘটাতে হবে, মানুষকে ঘরে আটকে রেখে দিয়ে সংকটের সমস্যা করা যাবে না। এখন স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষের পাশে কাজ করতে হবে। সেই কাজটি করার জন্য সরকার কি আপনাদেরকে বলবে যে আপনারা বলেন মানুষকে, আপনাদের নেতা কর্মীদের বলেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে? সরকার তো বলছে, কিন্তু আপনারা বলছেন যে সরকার আপনাদের ডাকছে না। সুতরাং এই ডাকাডাকি তো সময় না, ডাকাডাকি করে এই যে আমরা এখন একটা ভার্চুয়াল মিডিয়ায় কথা বলছি, আমরা কি এক জায়গায় হতে পারছি? সুতরাং মিটিং করে এক জায়গায় জি। বসে আলোচনা করে চা খেয়ে একটা আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো, সেই সময়টা এখন না। যে যার জায়গায় থেকে কিন্তু কাজটি করতে হবে, অনেক কিন্তু আমি মনে করি। আমি মান্না ভাই যদি বলেন যে এখন তো ডাকাডাকির সময় না, আপনি যে বলছেন সবাই মিলে মোকাবেলা করবেন, এই সবাই মেলাটা যার যার মতো ওনার বলছে করলেই সবাই হবে, ডেকে সমন্বয় করবে, এই জন্য বসে থাকার সময় নাই আসলে। ভাই কি আপনি কোনো কথা যদি ভালো বনে নেন তাহলে তার ভালো ব্যাখ্যা করবেন, আর যদি ওটার মধ্যে আপনি মতলব খুঁজেন, নিজে মতলব ভাজেন, তাহলে আর এক রকম করে ব্যাখ্যা করবেন। সরকার আমাদেরকে ডাক দিবে এরকম তো কখনো বলা হয়নি। আমি বলেছি যে আমরা সভা করেছিলাম, বামপন্থীরা সভা করেছিল, সেখানে কল ছিল একটা ন্যাশনাল পরামর্শ সভা করা হোক, এবং সেখানে সবার মত দিয়ে সেই ভিত্তিতে কাজ করা হোক, আমরা সহযোগিতা করতে রাজি আছি, এই ছিল কথা। এখন আমি বলছি আপনাকে, এই যে ইনস্টিটিউশন, তারপরে সেন্টিমেন্টাল কিছু, মানে সেন্টিমেন্টাল এক ধরনের ব্ল্যাকমেল করার প্রবণতা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আই এম সরি এই ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য, কারণ আসলে তো ক্রাইসিসের মধ্যে সবাই আছে, সেই জন্য বলছি। আপনি একটা জাতীয় পরামর্শ কমিটি করেছেন, আপনি মানে সরকার, তার প্রধান হয়েছেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, মেম্বার সেক্রেটারি ডক্টর সাবরিনা ফ্লোরা, যেটাই, ওনারা কি পরামর্শ দিয়ে শুনেছেন একটাও? আপনার যিনি প্রধান চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ, উনি যে পরামর্শ দিয়েছেন সেটা শুনেছেন? এখন পর্যন্ত তারা যে পরামর্শ দিচ্ছেন সেটা শুনেছেন? সবাই বলেছে টেস্ট বাড়াতে হবে, টেস্ট কমালেন কেন? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? আপনার কাছে কিট নেই, এলো সত্যি কথা, পত্রিকায় লেখালেখি হয়েছে, আপনাদের এমপিরা এসে বলেছে আমাদের কাছে কিট নেই। মান্না ভাই আমি দুঃখিত, এক সেকেন্ড সময় নেব, একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। ইসাক বলছি, ঢাকা থেকে। ইসাক ভাই বলুন। জি, আমি একটু মানে স্বাস্থ্য অধিদপ্তর এবং রিজেন্টের বিষয়ে একটু বলতে যাচ্ছি। নিশ্চয়ই। যে সাম্প্রতিক যে একটা বিতর্ক হচ্ছে, যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে নির্দেশিত হয়ে তারা মানে তাদের সাথে চুক্তি করেছে। এখন আজকে যেমন স্বাস্থ্য সচিব বললেন যে আগের সচিব সাহেব নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু আগের সচিব সাহেব অস্বীকার করেছেন যে আমি এরকম কোনো নির্দেশ দেইনি। তো আমার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজন ডাক্তার পাঠানো হয়েছিল রিজেন্টে, যে মানে পরিস্থিতি দেখার জন্য। উনি 15ই মে একটা চিঠি দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে, যে এখানে মানে আইসিইউ ঠিকমতো কাজ করছে না, আইসিইউ মানে পুরো ইউনিট নেই এবং ভেন্টিলেটর নেই। হ্যাঁ, এবং তারা আমাদের কাছ, আমরা তাদেরকে টাকা দিচ্ছি, আমাদের কাছ থেকে মানে রোগীদের কাছ থেকে তাদের মানে টাকা নেওয়ার কথা না, কিন্তু তারা টাকা নিচ্ছে। তখন মানে আপনার এই ব্যাপারে ওই যে আপনার সুলতানা, ডাক্তার সুলতানাকে প্রশ্ন করা হয়েছে। তো উনি বললো যে শোনার সাথে সাথে আমরা এটা বন্ধ করে দিয়েছি। কিন্তু সাংবাদিক যখন আয়েশার কাছে গেছে, আয়েশা কিন্তু হতবাক হয়ে গেছে ডাক্তার আয়েশার কাছে। উনি তখন ফোন করলো ইয়েকে, সুলতানাকে। তো সুলতানা বললো যে আয়েশা,
আমি মানে আদিষ্ট হয়ে দিয়েছি 50 জনকে মানে মানে এই আপনার ইয়ে করতে বলেছে আর কি মহাপরিচালক, যে 50টা টেস্ট করে দিবেন। তো মানে দেখেন এই অভিযোগের পরেও 50টা টেস্ট করে দেওয়ার কথা উনি বলছে, যে মানে ফ্রি জি রিজেনকে। এবং আজকে মন্ত্রী সাহেব যেমন বলছেন যে আমি এই ব্যাপারে জানতাম না, এবং উনি বলছেন যে অনেয়ারে বলছেন যে কোনো সিন্ডিকেট নেই। আর ওদিক দিয়ে রুহুল হক সাহেব বলছেন যে সিন্ডিকেট আমার আগেও ছিল, আমার সময়ও ছিল, এখনো আছে। জি তো জনগণকে অনেক ধন্যবাদ এই ইসহাক সাহেব, আমার মনে হয় আপনি খুব ইনসাইডার খবরগুলো জানেন, ভেতরের খবর জানেন। মান্না ভাই যদি বলেন, উনি যেটা বলেছেন মানে পারস্পরিক দোষারোপ, একজন রিপোর্ট দেওয়ার পরেও সেটা অবজ্ঞা করে আবারও তাদেরকে দিয়ে রিপোর্ট করানো, সেইগুলা তিনি ভেতরের খবরগুলো বলছেন। সিটিজেন জার্নালিজম বলে একটা কথা চালু আছে না, এখন তো চলছে এটা। উনি যে কথা বলেছেন ফেসবুকে দেখেন এরকম বহু কথা ভাইরাল হচ্ছে এগুলো নিয়েই। আমি ওনার কথা ধরেই বলছি, এই যে ওনারা বলছেন মানে মাঝে মাঝে কতগুলো বিড়ম্বিত পরিস্থিতিতে ফেললে না, তখন কথা না বলে পারা যায় না। শেখ হাসিনা তো আমার নেত্রী ছিলেন, আমি তাকে নেতা মনে করেই দল করেছি, আমি মানতাম থেকে এখনো মানি। কিন্তু আমি কি প্রশ্ন করতে পারি, এই যে কথাগুলো উনি বললেন, পত্রিকায় যে রিপোর্ট গুলো ছাপা হচ্ছে, অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের গোলমাল, প্রধানমন্ত্রী কি করছেন, কি করেছেন? মন্ত্রী যে বললেন যে আমি ফাইল পড়িনি, আমি কি আছে সেটা দেখিনি, মন্ত্রীরা দেখে না। ক্যান হি সে দ্যাট? উনি যদি এটা বলতে পারেন তাহলে বলেন হ্যাঁ মন্ত্রী এরকম বলতে পারে, না পড়ে সই করতে পারে, না পড়ে ফাইল সই করে দিতে পারে, না পড়ে চুক্তি সই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে তারা। কিন্তু আনসার করতে হবে আপনাকে, সে আনসার কে করছেন? আপনি বলবেন যে আমার নেত্রী দিন রাত পরিশ্রম করছে, আমি মানা করছি না, তো করছেন, কিন্তু রেজাল্টটা কি? আমি এন্ড অফ দি ডে দেখছি যে 6 বছর আগে যার লাইসেন্স বাতিল হয়েছে তাকে ডেকে এনে বসিয়ে তার পাশে স্বাস্থ্যমন্ত্রী বসে সই করেছেন। উনি বলবেন আমি জানি না, তাই আমাকে মেনে নিতে হবে? তারপরে এই জাকেজির সম্পর্কে যেটা হয়েছে, সেটা সমস্ত হেলথ সেক্টরে নাথিং ইজ দেয়ার। মানুষ হসপিটালে যায় না এখন। এই যে ইমোশনাল একটা কথা বলেন, যখন মৃত্যু এত হচ্ছে ইত্যাদি হচ্ছে, তখন এরকম করে কথা বলা কি ভালো? তো আমি জিজ্ঞেস করতে পারি, যখন একটা মৃত্যু পথযাত্রী একটার পর একটা হসপিটালে ঘুরতে ঘুরতে 3 নম্বর 4 নম্বর বা 5 নম্বর হসপিটালে গিয়ে মারা যাচ্ছে, প্রত্যেক দিন খবর ছাপাচ্ছে, কি করেছেন তখন? এরাই তো রং সার্টিফিকেট দিয়ে সারা দুনিয়ার মধ্যে আমাদের বদনাম করেছে। আজকে আপনি ওয়ার্ল্ডের বড় বড় যে টেলিভিশন খুলবেন, সেখানেই বাংলাদেশে যে জাল সার্টিফিকেট দেওয়া হয় সেটা তারা জানে। ইমোশন তো এইটা, যে যারা জালিয়াত তারা কিভাবে এত দূর আসলো সেটা ইনভেস্টিগেট করে। আমি দাবি করছি কিন্তু যে এই যে সাহিত্যে গ্রেপ্তার করা হয়েছে, সে কার কোন চেক জালিয়াতি করেছে, কোন অস্ত্র মামলা করেছে, এইটা মামলা না। আপনাদের আইন আছে যে এইভাবে পুরা দেশের ইমেজ নষ্ট করেছে, মানুষের জীবনের সাথে প্রতারণা করেছে, তার নামে কি মামলা, কোন ধারায় দেবেন, সেগুলো ঠিক করেছেন কিছু। ওইগুলো কাহিনী তো দেখি আমাদের কাছে কোনো লাভ নাই, যে উনি কার টাকা নিয়েছেন, চেক দিয়েছেন, দেয়নি, কোন লোকের কত ক্ষতি করেছেন, দ্যাট ইজ নট দ্য মেইন পয়েন্ট। এখন মেইন পয়েন্ট হলো ইউ হ্যাভ চিটেড দি হিউম্যান ম্যানকাইন্ড। আপনি সেটার অ্যাড্রেস করবেন, সেটা তো আমি আজকে সারাদিন ধরে কিছু দেখতে পারি। তখন কেউ যদি বলেন এগুলো নাটক করা হচ্ছে, তাহলে এত আপনাদের গায়ে আগুন লেগে যাবে কেন? করছেন তো এটা। 9 দিন লাগলো তাকে গ্রেপ্তার করতে। আমি আবার বলছি, মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করতে আপনাদের 24 ঘন্টা লাগেনি। আর হি সো পাওয়ারফুল। কিভাবে পাওয়ারফুল সেটা আমরা দেখলাম। কার কার সাথে ছবি আছে আমরা দেখিনি, সেরকম অতগুলো ছবি মান্নান ভাইয়ের আছে, আর নেত্রীর সঙ্গে এতগুলো ছবি আছে, আফজালের আছে, কত ছবি আমরা জানি না, ব্যক্তিগত জিজ্ঞেস করছি না, কিন্তু আমি জিজ্ঞেস করছি আর্মির চিফ থেকে শুরু করে দেশের চিফ, সমস্ত মানুষের সঙ্গে সে ছবি তুললো কিভাবে? হাউ ওয়াজ হি অ্যালাউড? এবং তাকে আপনি কিভাবে লাইসেন্স দিলেন? আপনি বলবেন যে কেউ আসে না, তখন আসলাম। আপনি যখন দেখছেন এরকম একটা পরিস্থিতিতে ডাকাত এসছে, একটা বাজে লোক আসছে, আপনি চেক করে দেখবেন না, তাহলে আপনার মিনিস্ট্রি নাই তো, তার মানে আপনার কাজ করছেন না। এটাই হচ্ছে সত্যি। আপনি যদি বলেন আমি কাজ করতে করতে জান দিয়ে দিলাম, ভাই আপনি জান দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। আপনি তো এক গলা মাটি ঘুরছেন, তাতে পানি আসছে না, এতে কোনো লাভ নেই। বরঞ্চ এই হচ্ছে সত্য কথা, মানবতা পদদলিত, বিপর্যস্ত, অপমানিত হয়েছে। আপনি সেটা অ্যাড্রেস করতে পারেননি। এখন দেখাচ্ছেন শাহেদকে তো আমরাই গ্রেপ্তার করেছি। শাহেদ গ্রেপ্তার করে শাহেদ কি বিরাট এমন কি ঘটনা ঘটে গেছে? শাহেদকে গ্রেপ্তার করা একটা কৃতিত্বের ব্যাপার হতে পারে? বরঞ্চ তাকে দিয়ে ইন্টারোগেশন করে বার করেন কি হয়েছে, কিভাবে হয়েছে,
কারা কারা এটার পেছনে ছিল সেই কাজ করেন, এটা হলো দাবি। আর আমি মনে এটা করি আজকে বলা এই হয়েছে যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্রয়দাতাদের এত- খুঁজে বের করতে হবে আসলে হ্যাঁ কারা হ্যাঁ, আশ্রয় প্রশ্রয় আশ্রয়দাতা দিয়েছে খালি না, আসলে। যারা তাকে গড়ে তুলেছেন। জি, উনি আশ্রয় প্রশ্রয় কিভাবে সেটাই বলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন উপকমিটির সদস্য হয়, কে করেছে? শাম্মী, যে ডাক্তার শাম্মী, যেটা মেম্বার সেক্রেটারি, সে বলেছিল পত্রিকাতে, তার লেখা বিবৃতি ছাপাইছে না, বলেছে যে তার জন্য আমার কাছে অনেক তদবির করেছেন বড় বড় নেতারা, পদস্থরা। কারা কারা তদবির করেছে জিজ্ঞেস করেন, তাদের সাথে কি রিলেশন ছিল সেটা জিজ্ঞেস করেন। ওইসব ইন্টারোগেশন নাই, কার চেক নিয়ে গেছে, দিজ আর নো ইস্যু। এই কারণে আমি বলছি, এখন আমার মনে, আপনার মনে হতে পারে আমি কিন্তু ইমোশনাল হচ্ছি, কিন্তু আমি ইমোশনাল হচ্ছি না, আই এম গোয়িং টু দি পয়েন্ট, বিকজ আপনি সেই পয়েন্ট অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, যেখানে আপনার যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্যটাকে বিটিং আউট দ্য বুশ করবার চেষ্টা করছেন। এবং এই কারণে অর্থনীতি, এই যে বললেন আপনি ফরেন রিজার্ভ থেকে টাকা পেয়েছেন, সেই সময় ওয়্যার ইজ ইউর ফাইন্যান্স মিনিস্টার, আমাকে বলেন কতদিন ধরে নাই তিনি দেশে, কেন নাই, আর কারা কারা নাই? এগুলো প্রশ্ন মানুষ করতে পারে না। জি, করতে পারলেই আপনি যদি কষ্ট পান তো কি করতে পারি, তাহলে বরঞ্চ বলেন ভাই কথাই বলেন না, চুপচাপ থাকেন, টকশো ডাকেন না, ঠিক আছে আমরা আমাদের মতো হয়ে যাবো। অনেক কিন্তু এই ধন্যবাদ মান্না ভাই। জি, পরিস্থিতিতে আমি আসবো আপনার কাছে। শেখ Thank you. রবিউল, আপনি যদি একটু বলেন যে হ্যাঁ, আপনাকে যাওয়ার আগে একজন দর্শকের ফোন নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, কে বলছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। আমি হাবিব বলছি। আমি বাংলাদেশ সরকারের একজন কর্মচারী। আমি আমার পরিচয় না দিয়েই আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা বলুন। হলো বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, তাতে মন্ত্রণালয়ের একটা মানে সুতোর নির্দেশ ব্যতীত অধিদপ্তর নড়তে পারে না। একদম অধিদপ্তর মন্ত্রণালয়ের যেগুলো আপনার পয়েন্ট টু দা নোটেট করে দেয়, সেই অনুসারেই কিন্তু আপনার অধিদপ্তরগুলো সেই নোট বলেন, ফাইল বলেন, সেই সমস্ত জিনিসগুলো করে দেয়। আর এই অধিদপ্তরে যারা কাজ করে, এদের যোগ্যতা কি? এই দেখবেন যে আপনি একই লোক ঘুরে ফিরে একটা সিন্ডিকেটের লোকজনগুলোই আপনার এই সমস্ত বাংলাদেশ সরকারের, আপনি স্বাস্থ্য অধিদপ্তর বলেন, শিক্ষা অধিদপ্তর বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, একই সিন্ডিকেটের লোকজনগুলো তারা কিন্তু আপনার এই ঘুরে ফিরে ক্ষমতায় আসে। তাহলে আপনার জন্মই যদি ঠিক না থাকে, আপনার অধিদপ্তরে নিয়োগের যদি কর্মকর্তার যদি জন্মই ঠিক না থাকে, তাহলে সে এই কর্মগুলো কিভাবে ভালো হবে? আমি আপনাকে একটু উদাহরণ জি। বলতে পারি। শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন এখন যিনারা অধিদপ্তরে কর্মরত আছেন, এরাই হ্যাঁ। কিন্তু এক সময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তারাই কিন্তু এখন শিক্ষা অধিদপ্তরের, মনে করেন যে আপনার প্রশাসনের এডি হচ্ছেন, ডিডি হচ্ছেন, তারাই নায়েমে যাচ্ছেন। তো একই সিন্ডিকেটের লোকজন যদি বিভিন্ন জায়গায় যায়, তাহলে অন্যান্য সরকারি যারা চাকরিজীবী আছে, আমার কি ভুল? আমি এক উপজেলাতে আমি 10 বছর 15 বছর ধরে পড়ে রয়েছি। আমার এই 7-8 বছরের চাকরির অভিজ্ঞতায় বললাম, আপনার যদি সঠিকভাবে কর্মকর্তার নিয়োগ এই বদলি যে কি রকম বদলি বাণিজ্য হয়। আমি 5টা চাকরি পাইছি পর্যন্ত, একটা চাকরিতে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। আমার বদলি হওয়ার জন্য আমি 50,000 টাকা 60,000 টাকা করে ঘুষ দেওয়া লাগে। সুতরাং আমার কথা একটা, মানে প্রথম কথা হলো কি যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি জন্ম ঠিক, নিয়োগের যে ধরন, পদোন্নতির এটা যদি ঠিক না থাকে, এর কর্ম কোনোদিন ভালো হবে না। জি, অনেক ধন্যবাদ আসলে- আপনাকে মন্তব্য করার জন্য। শেখ রবিউল যদি বলেন আসলে যে হ্যাঁ। নিয়োগের সময় সমস্যা হয়, পরে বদলির সময় আবার বাণিজ্য চলছে, এবং এরা হচ্ছে যারা সাধারণ, তারা ভিকটিম হচ্ছেন আসলে। না, সবকিছু তো বাংলাদেশে এখন সরকার দলের রাজনীতির অনুসারী যদি হন সব ঠিক আছে, এছাড়া তো আর গণমানুষের কোনো অধিকার, সাধারণ নাগরিকের কোনো অধিকার, বা কোনো সরকারি সাধারণ কর্মকর্তার কোনো অধিকার, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, বা সরকারি দল করেন না, সেই ধরনের কর্মকর্তাদের তো আর কোনো অধিকারও নেই, আর ধরেন রাষ্ট্র তাদের রাইটও নেই, এরকম একটা জায়গায় চলে গিয়েছে। আফজাল ভাই বলছিলেন যে বডি ল্যাঙ্গুয়েজে বললেন করোনাতে খুব ব্যথিত, মর্মাহত, এইভাবে বোঝাতে চাইলেন সারা দেশের মানুষকে আপনারা এই করোনাকালীন সময় এটা মহাসংকটে ফেলে, এবং তাদের রাষ্ট্রে যে অধিকার আছে, চিকিৎসার অধিকার, খাদ্য সহায়তার অধিকার, সবকিছু থেকে বঞ্চিত করে আপনি আবার সফলতার দাবি করছেন। আমি করোনাকালীন বিষয়ে যেতে চাচ্ছি না, কারণ আপনার সাবজেক্টটা ছিল রাজনীতিতে ভাইরাস, আমি ওই জায়গায় থাকতে চাচ্ছিলাম। দেখুন, বাংলাদেশে আজকে একদলীয় রাজনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চলেছে আওয়ামী লীগ সরকার। এই করতে গিয়ে আজকের এই সংকট, এই ভাইরাস। এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে এখন ধরেন স্বচ্ছ এবং অবাধ কোন রাজনৈতিক প্রতিযোগিতাও নেই। এটা
আপনি ভিন্ন দল তো রাজনীতিক চর্চার কোনো সুযোগ নেই, তাদের নিধন করা হয়, দমন করা হয়, পীড়ন করা হয়, এবং সরকারি দল সেখানেও রাজনীতির সুযোগ নেই, কারণ আপনি নির্বাচনের মাধ্যমে জনগণ মতের ভিত্তিতে আপনি জনপ্রতিনিধিও করেন নাই, জননেতাও তৈরি করেন নাই, আপনি আমলা নির্ভর হয়েছেন। আমলা নির্ভর হয়েছেন এই কারণে যে আপনি আমলাদের উপর নির্ভর করে ক্ষমতায় এসেছেন এবং থাকছেন। এই যে জায়গায় আওয়ামী লীগ চলে গিয়েছে, এর থেকে আওয়ামী লীগ বের হতে পারছে না। শাহেদকে খুঁজে বের করতে হবে, শাহেদকে কারা পৃষ্ঠপোষকতা করেছে আপনাদের বক্তব্যের মধ্যে জানলাম। এটা তো খুঁজার দরকার কি আছে? শাহেদ আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দকে দায়িত্ব নিতে হবে। আপনি কাকে খুঁজবেন? শাহেদ আওয়ামী লীগের উপকমিটির পরিচয় দেয় আন্তর্জাতিক বিষয়ক আপনার উপকমিটির সে উপসম্পাদক। আওয়ামী লীগের যদি পরিচয়, আওয়ামী লীগের সভা নেতৃত্ব, সাধারণ সম্পাদক সবাই দায়ী এর জন্য, কারণ তারাই তো অ্যাপ্রুভাল দিয়ে কমিটি করে। আপনি শাহেদের পৃষ্ঠপোষক কেন বাইরে খুঁজতে হবে? আওয়ামী লীগের দায়িত্বশীল সকল নেতা এর জন্য দায়ী, যদি শাহেদ দায়ী হয়। শাহেদ দুর্বৃত্ত হলে এই দুর্বৃত্ত আওয়ামী লীগ তৈরি করেছে, এই জায়গায় কোনো দ্বিমত কারো থাকার কোনো সুযোগ নেই। আরেকটা কথা আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমরা আজকে রাজনীতি বিমুখ হয়েছে, ভালো লোক রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে বিরোধী দল করলে প্রচন্ড ঝুঁকি, সরকারি দল করলে প্রচুর সুবিধা রয়েছে, অবাধ সুবিধা, কোনো জবাবদিহিতা নেই, যে কোনো অন্যায় অবাধে করা যায়। অবাধে অন্যায় করার মানসিকতা থাকে দুর্বৃত্তদের এবং ধরেন প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের, যার ফলে তারা ফ্রন্ট লাইনে চলে আসছে এবং ওই বিনিময়ে আবার সরকার তাদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছে ক্ষমতায় থাকার। এইরকমের জায়গায় তো একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের চলে গিয়েছে, আমরা তো সেখান থেকে উত্তরণ হতে পারছি না এবং সরকার ক্রমান্বয়ে ক্ষমতা লোভী হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের জনগণ যদি তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারত, জনগণ কি বাংলাদেশের জীবনে কোনোদিন দুর্বৃত্ত জনপ্রতিনিধি বেছে নিয়েছে? শাহেদদের মতো রাজনীতিবিদ বাংলাদেশের জনগণ বেছে নেয় জননেতা হিসাবে? নেয় না। কিন্তু জনগণের তো সেখানে অসহায়, জনগণের তো সেই ক্ষমতা নেই তার প্রতিনিধি বেছে নেওয়া অথবা তাকে নেতৃত্ব দেবে এরকম রাজনৈতিক নেতৃত্ব বেছে নেওয়া, সেই সুযোগ তো জনগণের নাই, সেটা তো আওয়ামী লীগ রহিত করেছে। এই একটা জিনিস আপনার ওই কথা আসছিল যে ইন্ডিমিনিটি অধ্যাদেশ। আরে ভাই, ইন্ডিমিনিটি অধ্যাদেশ বঙ্গবন্ধুর হত্যার পর মুস্তাক সরকার আপনাদের আওয়ামী লীগ করা, যিনি প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধুর সাথে, তিনি 26 সেপ্টেম্বর অর্থাৎ বঙ্গবন্ধু শাহাদত বরণ করার 1 মাস 11 দিন পর ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করেছিলেন। সেখানে জিয়াউর রহমানকে আনেন কেন? সবকিছু তো জিয়াউর রহমানকে খুঁজে বের করেন, বেগম খালেদা জিয়াকে খুঁজে বের করার চেষ্টা করেন কেন? আপনাদের তো রাজনৈতিক পতন হয়েছে, দেউলিয়া হয়েছেন। গণমানুষের রাজনৈতিক দল তার এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ এখন দুর্বৃত্তদের রাজনৈতিক দল, একটি পতিত রাজনৈতিক দল, একটা পরিত্যক্ত রাজনৈতিক দল। এই অবস্থায় থেকে বাংলাদেশের মানুষ কি সুন্দর করে বলছেন প্রধানমন্ত্রী খুব চেষ্টা করছেন। আরে ভাই, প্রধানমন্ত্রী তো আজকে ক্ষমতায় এককভাবে ব্রুট মেজরিটির কারণে আজকে বাংলাদেশের রাজনীতি রুদ্ধ করেছেন। আজকে ভিন্ন মত প্রকাশ করা যায় না। আপনার বিরোধী দল নাই, পার্লামেন্টে জবাব দেওয়া লাগে না, জনগণের কাছে জবাব দেওয়া লাগে না, প্রধানমন্ত্রীকে তার দলের মধ্যে জবাব দেওয়া লাগে না, তারপরে একটা আইসিটি অ্যাক্টের আপনার আইন করতে হয়। মানে কোন রকম বিরোধিতা, কোন রকম দ্বিমত সরকার শোনারও মানসিকতা নেই। আর গেডেবল নির্বাচন দিয়ে বিরোধী দলে যাবে সে মানসিকতা তো আওয়ামী লীগ অনেক আগেই হারিয়েছে। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট মানসিকতার সরকার যখন ক্ষমতায় থাকে সেখানে দুর্বৃত্তদের লালন হবে। সেখানে আপনি বারবার বলছিলেন যে কাঠামো, আমাদের যে কাঠামো রয়েছে রাষ্ট্র কাঠামো কিভাবে হবে? আমাদের রাষ্ট্রের যে 3টি বিভাগ, ধরেন শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, যাই বলেন না কেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ ফাংশন করে সবকিছু নির্বাহী বিভাগের অধীনে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলি আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে একবার আওয়ামী লীগ অনুগত এবং আওয়ামী লীগ করা লোকজনকে আপনি নিয়োগ দেবেন। তো রাষ্ট্রতে এক সরকার দল ছাড়া আর কোনো মানুষের কোনো অধিকার নেই, বিরোধী মতেরও অধিকার নেই। আজকে দেখেন নাগরিক সমাজের মানুষ, একটা সময় আমরা দেখেছি মুক্ত চিন্তার মানুষ, একসময় আমরা দেখেছি যে ধরেন যারা একটা প্রতিষ্ঠিত নাগরিক, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করত। আজকে মতামত প্রকাশ করে না, কারণ তারা রাষ্ট্র ব্যবস্থাপনার থেকে নাগরিক হিসেবে নিজেকে গুটিয়ে রেখেছে। আজকে এই দানবীয় চরিত্রের একটা সরকার এবং রাষ্ট্র আমরা কেন দেখছি? দেখার কারণ হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে কাঠামো, একটা রাষ্ট্রের কাঠামোগুলি ভেঙে পড়েছে, সেটা সরকার দলীয় হয়ে গিয়েছে, দেখভাল করার কেউ নেই। আজকে ওই যে আমি বলছিলাম একটু আগেই যে মিস্টার জানি না, মানে আমাদের মিস্টার জানি না মানে উনি কিছুই জানেন না, উনি খালি মন্ত্রিত্ব রাখতে জানেন, স্বাস্থ্যমন্ত্রী, কিছুই উনি জানেন না, উনি মন্ত্রী আছেন।
এবং সেগুলি বলতেও উনি লজ্জিত হন না এবং জানেন না, তার জন্য উপরের কারোর কাছে জবাবদিহি করতে হয় না। এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে জি আমরা চলে গিয়েছি। অর্থাৎ অনেক দুর্বৃত্ত, ধন্যবাদ যত শেখ দুর্বৃত্ত, যত দুর্নীতিগ্রস্ত, যত নিয়ম, এর দায় আওয়ামী লীগের এবং তাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে। অনেক এই ধন্যবাদ দেশে। প্রফেসর আব্দুল মান্নান, যদি একটু জবাব দেন। শেখ রবিউল বেশ উত্তেজনা ছড়িয়েছে। না, উনি উনি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। জি জি উনি জিয়াউর রহমান সাহেব কিন্তু আইনে পরিণত করেছিলেন ইনডিমনিটি বিলটাকে, সেটা উনার মনে নাই, সেটা উনি বললেন না। কিন্তু মুস্তাক অধ্যাদেশ করেছিল, কিন্তু আইনে পরিণত করেছিল কিন্তু জিয়াউর রহমান সাহেব, সেটা উনি ভুলে গেলেন। আর ইমদু আর কাসেম মন্ত্রী যে কারণে সাত্তার সাহেবের রাষ্ট্রপতিত্ব চলে গেল, যে ঘটনা ঘটলো, সেই কথা ওনারা ভুলে গেলেন। নিশ্চয়ই শাহেদ খুব বাজে লোক, শাহেদের বিচার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না, কিন্তু উনি একধারসে বলতে বলতে এমনই অবস্থায় চলে গেলেন যে আমাদের সব কথা যেন অতলে তলিয়ে গেল। সেজন্য আমি বলি যে যা বলবেন নিজের দিকে তাকিয়ে, নিজের অবস্থানটাকে ঠিক করে, নিজের দলের অবস্থানটাকে বিবেচনা করে আপনি বললে ভালো হবে। আর আপনারা সবাই বলছেন কি চেষ্টার কোনো ত্রুটি নাই, এই কথাটা আমি বললে কত করে বলবো তা আমি জানি না, তবে চেষ্টা চলছে। এবং এই চেষ্টাটা আপনি যদি দেখেন যে আমাদের দেশে লোক মারা গেছে, মারা যাচ্ছে, ডাক্তার মারা যাচ্ছে, পুলিশ মারা যাচ্ছে, সাধারণ মানুষ, আমাদের রাজনীতিবিদ মারা যাচ্ছে, সবই মারা যাচ্ছে, কিন্তু আমেরিকার মতো একটা দেশ, একটা স্বাধীন, কি বলবো, উন্নত দেশ, সেই দেশেও কিন্তু করোনার জন্য আপনি যে কথাটা তুলেছেন যে কিট পাওয়া যাচ্ছে না, কিটের জন্য চেষ্টা করা হচ্ছে, সেখানেও অভাব রয়েছে। সেজন্য একচেটিয়া ভাবে কিছু না বলে বরং আমরা কি করি সমাধান করতে পারি, মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনা পৃথিবীর থেকে মুক্ত করতে পারি, পৃথিবীকে করোনা মুক্ত করতে পারি, সেই চেষ্টা আমাদের করলে ভালো হতো। এখানে শুধু রাজনীতি করার জন্য আমরা করোনার কথা কিন্তু খুব বেশি বলিনি। করোনার জন্য কি করার দরকার সেই উপদেশটা আমরা এখানে কেউ রাখিনি। আমরা কিন্তু শুধুই রাজনীতির কথা বলেছি। আমরা বিরোধী দল আমাদেরকে কিভাবে কোণঠাসা করবেন, আওয়ামী লীগকে কিভাবে কোণঠাসা করা যায় সে কথাই বলেছে। কিন্তু করোনা নিয়ে কিভাবে আমরা করোনাকে নিয়ে ফাইট আউট করব এবং করোনা নিয়ে আমরা কিভাবে করোনা থেকে দেশকে মুক্ত করব, মানে সেইটি একটা দিশেহারা বলছে। মানে করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, রাজনীতির যে ভাইরাস দেখাচ্ছে তারও কোনো ভ্যাকসিন নাই। তখন কি করব? কি এই ভ্যাকসিন তো করতেই হবে। এই প্রতিরোধটা কিভাবে করব? রাজনৈতিক ভ্যাকসিনদেরকে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার কি প্রতিরোধ করব? করোনা তো মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি। তো রাজনৈতিক ভাইরাসকে মোকাবেলার জন্য কি মাস্ক করব আমরা? কি দূরত্ব বজায় রাখবো? কথা আছে তো, অবশ্যই আমাদেরকে এর ব্যবস্থা আছে। শুধু কথা বললে চলবে না, কাজে আসতে হবে, সাথে আসতে হবে, তবেই তো হবে। আমি তো বললাম কতগুলো কথা, যে এগুলো যদি না করা হয় তাহলে কথা হয়ে যাবে। এই গভীর রাতে আপনার নেতৃত্বে আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলে আরামসে ঘরে চলে যাব, কিন্তু তাতে আমাদের দেশের বা জাতির কোনো কিছু কল্যাণ হবে না। জাতির কল্যাণ কিসে হবে সেই ভাবনাটা যদি আমাদের মধ্যে থাকে এবং সেই ভাবনাটা নিয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে পরেই আমাদের দেশ এবং জাতির সত্যিকার উপকার। তো আপনি যদি একটু বলেন যে জাতির কল্যাণে কি করা দরকার, যদি 4 থেকে 5টা পয়েন্ট আমাদের বুলেট আকারে ধরেন যে করোনার সময় এই মোকাবেলাতে এই 4টা পয়েন্ট করতে হবে আসলে আমাদের। লকডাউনের যেটা চলছে, লকডাউনটাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে কথা বলা হয়েছে, এখানে ডক্টর আব্দুল্লাহর কথা বলা হয়েছে, মান্না সাহেব বোধহয় বলেছেন, ডক্টর আব্দুল্লাহ, তিনি সবসময়ের জন্য সব জায়গাতে এই লকডাউনের কথা বলছেন, তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন, যে বিশ্ব স্বাস্থ্য থেকে যে কতগুলো পয়েন্টস দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা মানতে চেষ্টা করি, তাহলে পরে আমাদের অনেক এই অসুবিধা থেকে মানে সামনে কুরবানি ঈদ, গতবার কিন্তু আমরা দেখেছি একটা প্রাইভেট কার অনুমতি দেওয়া হলো, পরে কিন্তু আবার সব মিলে কেমন খুলে গেল। এখন আবার গণপরিবহন নিয়ে বলেছে, এক ধরনের দ্বিধাও কিন্তু মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে পণ্যবাহী নাকি গণপরিবহন, এগুলো তো পরিষ্কার করা দরকার। যখন সংকট থাকে, তখন যদি তথ্যের অ্যাম্বিগুইটি থাকে তাহলে কিন্তু খুব মারাত্মক জিনিস তৈরি হয়। না, সংকট থাকলে অ্যাম্বিগুইটি থাকলে অসুবিধা হবে, অ্যাম্বিগুইটি থাকবে না। এবং
আপনার মানে তথ্যের কুরবানি খুব ক্ল্যারিটি ব্যাপক দরকার ব্যাপক আসলে যখন সংকট ব্যাপক থাকে। হারে কুরবানি দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত উলেমারা বা গভর্নমেন্ট নির্দিষ্টভাবে কিছু বলেনি। আমাদেরকে অপেক্ষা করতে হবে, গভর্নমেন্ট অপেক্ষা করছে যে কুরবানিটা কিন্তু ফরজ না, অবধারিত ভাবে করতে হবে, আল্লাহর হুকুম তা না, কিন্তু এটা আহ, কি বলে ওয়াজিব। ওয়াজিব, ওয়াজিব, কুরবানিটা ওয়াজিব, ওয়াজিব, জি। ওয়াজিব, জি, ফরজ না, ওয়াজিব। তো ফরজকে তরফ করা হচ্ছে যেখানে, সেখানে জি। ওয়াজিবকে নিয়ে মানে এত কোরবানির টানাটানি হাট করার মধ্যে ব্যবস্থাপনা কি হবে, তারপরে কোরবানির গোশত বিতরণ কিভাবে হবে, সব মিলে কিন্তু একটা করোনার সময় কিন্তু একটা নতুন চিন্তা আমাদের করা দরকার। সেই একান্ত ধরনের করা উচিত। নির্দেশনা কতটুকু দেয়া হচ্ছে, সেটা এবং সেসব ওলামা লীগ নির্দেশনা থেকে কিন্তু আসবে, একটা বিবৃতি আমরা যে পেয়েছি, ইতিমধ্যে একটা জি ওলামা লীগের একটা বিবৃতিও দিয়েছে বলেছে আসলে। তারা, কিন্তু সেটা মানা হচ্ছে না, তো সব যথার্থভাবে মানা হচ্ছে না। তবে মানা না হলে সমূহ বিপদ হবে, বলতে এটুকু আমি বলতে পারি। জি, যদি কুরবানি নিয়ে যে বাড়াবাড়ি করা হয়, জি, আর কুরবানি নিয়ে যে বিধান রাখা হয়েছে, স্বাস্থ্য বিধান যেটা দেওয়া হয়েছে, সেটা যদি না মানা হয়, তাহলে আল্লাহ না করুক আমাদের উপর যে কি গজব নেমে আসবে তা আল্লাহই জানেন, আমরা বলতে পারবো না এখনো। জি। অনেক সেজন্য ধন্যবাদ আমাদেরকে খুব শামীম হায়দার পাটোয়ারি, যদি একটু বলেন আসলে। জি না, কোরবানি আমাদের অর্থনীতিকে বেগবান করবে এবং গরিব মানুষ প্রোটিন পাবে, মাংস খেতে পারবে, আমি এটার পক্ষে। তবে কোরবানির হাটটা অবশ্যই ট্রেডিশনাল হাট হওয়া উচিত না। আমি কয়েকটা কথা বলি। এক, ডেমোক্রেসি মানে হচ্ছে ডিসকাশন, যেটা আমাদের সমাজে টকশো ছাড়া আসলে আর হয় না। দুই, যেমন আফজাল ভাই বললেন টকশোতে কারো আর মন নেই, টকশো আসলে ইম্প্যাক্ট করে না, হয়তোবা তাই। দুই, গভর্নেন্স কি? গভর্নেন্স ইজ নাথিং বাট লিসেনিং পাওয়ার। যারা ক্ষমতায় থাকবে তারা অপোজিশনের কথা শুনবে। প্রণব মুখার্জি তার একটা বইয়ের মুখবন্ধে লিখেছে, দোজ হিয়ার হু আর ইন পাওয়ার মাস্ট লিসেন টু দোজ হু আর নট ইন পাওয়ার। এটা আমাদের দেশে হয় না, বিকজ অফ হন্টেড মেমোরি। আওয়ামী লীগের 15ই আগস্ট, 21শে আগস্ট, এই মেমোরিগুলো থেকে আওয়ামী লীগের জন্য বের হওয়া কঠিন, কিন্তু বেরোতে হবে দেশের স্বার্থে। দুই, আরেকটা হচ্ছে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। আজকে ডিজি হেলথ একটা প্রতিষ্ঠান হওয়া উচিত ছিল। রোগতত্ত্ব বিভাগ, সংক্রামক যেটা সংস্থা, একটা প্রতিষ্ঠান হওয়া দরকার ছিল। আমরা যে কথাগুলো বলি, ডাক্তার না হয়ে রোগতত্ত্ব বিভাগের যিনি প্রধান, উনি কি একটা ফেয়ার কথা বলার সাহস রাখেন বা ক্ষমতা রাখেন, বা তার সেই ক্যাপাসিটি আছে? তার ওই ক্যাপাসিটি নাই বলেই তাকে ওখানে প্রমোশন দেওয়া হয়েছে। ইট ইজ দ্য বাস্তবতা। টেস্ট কম হচ্ছে আমরা বলছি, রোগ সংক্রামক অধিদপ্তর তো বলছে না। ডিজি হেলথ কেন একটা সেপারেট প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়নি? এটা মন্ত্রণালয়ের ব্যাপারে বাদ দিলাম, প্রধানমন্ত্রী তো অনেক পরের বিষয়। ডিজি হেলথ ইটসেলফ শুড বি এনাফ দেশের হেলথ ক্রাইসিস গুলো ঠিক করার জন্য। সিভিল সার্জন জেলায় একটা গুরুত্বপূর্ণ পদ, কোনো ক্ষমতা দেওয়া হয়নি। ছোটখাটো একটা অফিস ভাঙাচারা চেয়ার দেওয়া হয়েছে, তার কোনো ফান্ডিং ক্যাপাসিটি নাই। তাকে সেপারেট ফান্ড দেওয়া হলে যে কোনো ক্রাইসিসে সে তাৎক্ষণিক কাজ করতে পারতো। আমি নিজে দেখেছি ল কমিটির সদস্য হিসাবে ল কমিশনের কোনো মতামত আইন মন্ত্রণালয় আইন প্রণয়নের ক্ষেত্রে একদমই গুরুত্বের সাথে দেখে না, আমার ব্যক্তিগত অভিমত। ইউজিসিতে গিয়ে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে গিয়ে দেখেছি আইন এডুকেশন সেক্রেটারি সেখানে এসে হম্বিতম্বি করছেন মেম্বারদের সাথে। এই যে কমিশন গুলোকে আমরা আইন করে করেছি, কিন্তু স্বায়ত্ত শাসন দিতে পারিনি, ইফেক্টিভ স্বায়ত্ত শাসন। পাশাপাশি এই কমিশন গুলোতেও কিন্তু দলীয় লোকজনই বেশি আসতেছে। আর্টিকেল 70-র কারণে সংসদে, আর্টিকেল 70-র ভুল ব্যাখ্যার কারণে সংসদে সরকার দলীয় এমপিরা সরকারের কোনো মন্ত্রীর কোনো সমালোচনা করে না। সংবিধানে কোনো বাধা নাই, আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু আপনি আলোচনা করতে পারবেন। কিন্তু ইন প্র্যাকটিস কেউ এটা আলোচনা করছে না। সংসদের বাইরে আওয়ামী লীগ তার নিজের সমালোচনা করতে পারছে না, বিকজ অফ স্ট্রিক্ট পলিটিক্যাল লাইন। অর্থাৎ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায়, অন্যদের বাদ দিলাম, তাদের নিজেরও যে প্রয়োজনীয় অংশ, যে মেধাবী অংশ, যে ত্যাগী অংশ, যে ইফেক্টিভ পার্ট, সেই ইফেক্টিভ পার্টের হেল্প নিতে পারছে না। কেন পারছে না, কেন নিচ্ছে না, এটার পিছনে অনেকগুলো ব্যাপার আছে। আমি আজকে ব্যুরোক্রেটিক আনকোঅপারেটিভ অ্যাপ্রোচ, আমি বলেছিলাম একটু আগে, সরকার এই ভয়ে ভীত যে ব্যুরোক্রেসি তাকে নন কোঅপারেট করতে পারে, ব্যুরোক্রেসি তার সাথে রিভল্ট করতে পারে। ব্যুরোক্রেসি তাকে, দেখেন, যুদ্ধের কৌশল একটা, পিস টাইমের কৌশল কিন্তু আরেকটা, ভোটের কৌশল একটা, দেশ চালানোর কৌশল কিন্তু আরেকটা। সবসময় তাই হওয়া উচিত। এবং আমরা এখন যে এই যে মান্না ভাই বললেন রিজার্ভের কথা, রিজার্ভে তো আসবেই, কারণ এতদিন ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, এখন ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ নাই, ব্যাংকে আর টাকা নাই। সো নেক্সট অপশন কি? রিজার্ভ। গত বছর ফরেন এইডের যে টার্গেট ছিল সেটা ফুলফিল হয়নি, রেভিনিউ কালেকশন যেটা ছিল ফুলফিল হয়নি। এবারও এই সময়ে
3,33,000 কোটি টাকা রেভিনিউ কালেকশন সেট করা হয়েছে, উইচ ইজ ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। টোটালি ইম্পসিবল। এবং এভরি অর্থনীতিবিদ যেটা বলবে, তাহলে 2.5 লক্ষ কোটি টাকা হতে পারে, 80 লক্ষ কোটি টাকা কোত্থেকে আসবে? অথচ আপনি পরিচালনা ব্যয় 37,000 কোটি টাকা বাড়িয়ে ফেলেছেন। ডেভেলপমেন্ট কস্ট অবশ্য বাড়াননি, হেলথ কস্ট কি বাড়বে জানি না। তাহলে এই যে একদিকে পরিচালনা ব্যয় বাড়াচ্ছেন আর একদিকে রেভিনিউ কস্ট কমে আসবে, তাহলে মাঝখানের গ্যাপ ফিল আপ হবে কোত্থেকে? ফরেন রিজার্ভ। ফরেন রিজার্ভ কতদিন চলবে? কারণ আমাদের তো এক্সপোর্ট ইম্পোর্ট অলওয়েজ আমাদের এগেনস্টে, আমরা কম দামি জিনিস পাঠাই, দামি জিনিস বেশি নিয়ে আসি, সেখানেও একটা ঘাটতির সৃষ্টি হতে পারে। আমরা সব মিলিয়ে একটা সংকটের মুখে পড়তে পারি, সারা বিশ্বই পড়বে। এই যে আমি শেষ করছি, এই সংকটে মিডিয়ার ফ্রিডম প্রয়োজন, যাতে সরকার ভুলগুলো ধরতে পারে, সঠিক তথ্যগুলো জানতে পারে। ওয়ানম্যানশিপ, কম্পিটিশন, অ্যানোনিমিসিটি, পাস্ট হন্টেড মেমোরি, এগুলো থেকে বের হয়ে একত্রে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে জাতীয় সরকার করতে হবে, সংসদের দল এবং সংসদের বাইরের দলগুলোকে নিয়ে। ধন্যবাদ। জি, আফজাল ভাই যদি একটু বলেন, শেষ পর্যায়ে আমরা আসলে করণীয় নিয়ে কথা বলছিলাম। না, করণীয় তো অনেক কিছুই আছে, কিন্তু মানে এখানে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো শুনছিলাম, এবং সবচেয়ে যেটি এই শাহেদের কথা আবারও আমার মনে পড়ছে এই কারণে যে শাহেদ টাইপের মানুষ, এরা তো মানে আওয়ামী লীগ না, বিএনপি না, এরা কোনো কিছু না, এরা দুর্বৃত্ত, এবং এরা টাউট বাটপার, এবং এরা এই আওয়ামী লীগের আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেও বলেছে যে এর কিভাবে সেখানে সে গিয়েছে, এবং অফিসিয়ালি তার কোনো সেখানে অবস্থান নাই। আমি ব্যক্তিগতভাবে তাকে কখনোই পার্টি অফিসে দেখি নাই, এবং সবকিছু মিলিয়ে আবার টকশোতে গিয়ে সে দলের পক্ষে হাত পা ছুড়ে কথা বলতো, এবং যেমনি একটু আগে এখানে যে বিএনপি দলীয় সদস্য এই শাহেদের মতোই মানে উজিরে নাজির মারার জন্য হাত পা ছুড়ে কথা বলতো, এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এবং 71 বছরের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে সে অন্ততপক্ষে 20 বার দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেছে। এবং এই সময়, এবং আমি যেটা মনে করি যে তার এই এটাও মনে করি একটা টকশোতে এটা এক ধরনের দুর্বৃত্তপনা, এবং আজকে এই দুর্বৃত্তপনার জন্য আমি জানি না মানে ইতিমধ্যে দর্শক শ্রোতা তাকে কি হিসাবে গ্রহণ করছে। তবে যেটি মনে হয় যে এই যে মানে এই দুর্বৃত্তপনা তো সৃষ্টি বহুত আগে হয়েছে, এবং এটা জাতির জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই সামরিক শাসকরা দুর্বৃত্ত তৈরি করেছে, ইমদু তৈরি করেছে, কাশেম তৈরি করেছে, অথবা এই যে পরবর্তী সময় 21শে আগস্টে গ্রেট হামলার জন্য এই দুর্বৃত্ত তৈরি করেছে, এবং বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ মানে রেপ করে, এই যে মান্না ভাই এখানে উপস্থিত আছেন, উনি তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি সেই সময় বিভিন্ন এলাকায় মিটিং করেছে, দক্ষিণ অঞ্চলে গিয়েছে, ভোলায় বিভিন্ন জায়গায় গিয়েছে, এবং এই দুর্বৃত্তনাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে কিভাবে সেই পাট ক্ষেতের মধ্যে যুবলীগ, তারপর অন্যান্য ছাত্র দলের যুবদল, ছাত্র দলের যারা আছে তারা কিভাবে রেপ করেছে, এগুলো আমরা জানি। সুতরাং এই যে তাদের এই দুর্বৃত্তপনা, এগুলো আমরা সকলেই জানি, এবং এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, এবং বাংলাদেশে তারা কোনো ব্যবস্থা নেয়। বর্তমানে দুর্বৃত্তপনা সে যেখানে যে পরিচয় থাকুক না কেন, তারা তো এর আগে কোনো টক শোতে এই শাহেদের কথাকে উল্লেখ করে নাই, কিন্তু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, তারা শাহেদকে ধরেছে এবং তারকে বিচার করবে, এবং এই বিচার করার জন্য এখন আমি মনে করি যে সেটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা শুধু রাজনৈতিক আলোচনা করে এই যে মূল যে এজেন্ডা সেই জায়গা থেকে সরে গিয়ে তারা অন্য এজেন্ডা খুঁজছে। এবং অনেক ধন্যবাদ মান্না ভাই, আপনারা মূল এজেন্ডা থেকে সরে যে অন্য এজেন্ডা খুঁজছেন, কারণ কি? হিডেন এজেন্ডা কি আপনাদের? এটা হিডেন এজেন্ডা আছে মনে হচ্ছে। মূল এজেন্ডাটা বলি আগে, তারপরে এই হিডেন এজেন্ডা আপনি বার করে ফেলতে পারবেন। সেকেন্ড ওয়ারের পরে মার্শাল প্ল্যান করা হয়েছিল, ট্রুম্যান প্ল্যান করা হয়েছিল, বিকজ পুরা বিশ্ব একটা সংকটের মধ্যে পড়েছিল। কোভিড ক্রাইসিসটা কিন্তু সেকেন্ড ওয়ারের চাইতেও বড় হয়ে যেতে পারে। ব্যক্তির দিকে দিকে যে বললেন, ভয়াবহতার দিকে যদি বলেন, তো সেই রকমই আপনাকে সেরকম করে ভাবতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কোনো কিছু হবে কিনা সে সম্পর্কে আমার সন্দেহ আছে, কারণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা বড় ভারসাম্যের পরিবর্তন হয়ে যাবে। ক্রাইসিসটা চীনে শুরু হয়েছিল, কিন্তু তারা সামাল দিয়েছে। গেছে আমেরিকাতে, আমেরিকা কিন্তু এখনো সামাল দিতে পারেনি। দুটো বড় শক্তি, ওই যাবে জানি না, তো ওরা ওদের জায়গায় থাকুক, যেখানে আসে, আবার আমরা আমাদের জায়গাতে থাকি। দুটো দিকে ফাইট করতে হবে। একটা হলো হেলথ, তো হেলথ সম্পর্কে অনেক বলেছি। আমি মনে করি আমাদের সবারই ফাউসি হওয়ার দরকার নেই। আমি রাজনীতি করি, আমার ফাউসি হওয়ার দরকার নেই। তবে এক্সপার্ট যারা আছেন তাদেরকে আমার বিশ্বাস করতে হবে, তাদের কথা শুনতে হবে। আপনি একটা ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিটি করেছেন, তাই রাখেন, আপনি করেছেন, আমাদের কাউকে জিজ্ঞেস করেনি, তাই রাখেন, তাদের কথা শোনেন।
ঠিক একইভাবে আমি বলছি সেকেন্ড টার্গেট, আজকেও দেখেছেন জাতিসংঘের অনেকগুলো এজেন্সি থেকে বলা হচ্ছে, সারা বিশ্বে বলছে যে কোভিডে যত লোক মারা যাবে তার থেকে দুর্ভিক্ষে না খেয়ে মানুষ বেশি মারা যাবে। মানে একটা অশনি আমাদের সংকেত দেশে, দেখতে পাচ্ছেন আপনি আমাদের জন্য? হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে আমি দেখছি ইকোনমিতে কোনো রিকনস্ট্রাকশনই হচ্ছে না। আমাদের এখন একটা কোভিড বাজেট করা দরকার ছিল, তা করিনি, এবং অদ্ভুত বিষয় 8.2% জিডিপি টার্গেট করেছি। আমরা বলছি যে আমরা আনবো কত 3 লক্ষ কোটি টাকা, আমাদের এমনি বাজেটের ডেফিসিট আছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। তারপরে আবার এনবিআর বলেছে আমাকে যে টার্গেট দিয়েছেন একটু আগে যে উনি বললেন 3 লক্ষ টাকার যে আমাকে টার্গেট দিয়েছে, আমি 2 লক্ষ কোটি টাকা পারবো কিনা সেটাই সন্দেহ। তো 5,68,000 কোটি টাকার মধ্যে আপনার 3 লক্ষ কোটি টাকা কিন্তু হদিশটাই। আর ফাইন্যান্স মিনিস্টার চমৎকার বলেছেন আগে খরচ করে ফেলি, এক সময় একটা ব্যবস্থা হবেই টাকার, কথা কি করা যায় বলে উনি দেশের বাইরে চলে গেছেন। কারণ এখানে কোনো প্ল্যান তো নাই আপনার, কোভিড বাজেট হয়নি। আপনি কোভিড মোকাবেলা করবেন, তার জন্য স্বাস্থ্য খাতকে সাজাবেন, তারপরে আপনি এখন তো সবচেয়ে সেভ করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীকে, তাদেরকে দেবেন, তার আপনার কাছে টাকা নেই, তাহলে একটা মার্শাল প্ল্যান এখানেও রাখবে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এবং তার জন্য যারা এক্সপার্ট বিশ্ব এবং বর্তমান পরিস্থিতি বুঝে একটা অর্থনৈতিক কর্মসূচি দিতে পারবে। এই যে যখন বলছি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, কোনো বিকল্প নেই। আপনি যতই বলেন না কেন এই গোয়ার তুমি করবেন যে, আর মানে বাক্য বুলিশি করে বোঝাবেন আমরা কিন্তু করছি, আসতে হবে কেন, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করে এটা করে হবে না, কারণ আপনাকে আমার কথা শুনতে হবে। মান্না ভাই অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের 2 মিনিটে আমি দেব প্রফেসর আব্দুল মান্নানকে, যদি 2 মিনিটে আপনার প্রস্তাবটা আপনি একটু বলেন। আসলে আমার প্রস্তাব হচ্ছে যে এই যে দুর্বৃত্ত, দুর্বৃত্তায়ন, এই শব্দগুলো দুর্বৃত্ত শব্দ, এই শব্দগুলো প্রয়োগ করার সময় এটা সময় না। এটা পৃথিবী মহাবিপদের সময় আছে, বাংলাদেশ মহাবিপদে আছে। তাহলে শাহেদকে আমরা কি বলবো? শাহেদের নামের আগে কি শব্দ দিব, কিংবা সাবরিনা নামের আগে দুর্বৃত্ত না দিয়ে কি দেওয়া যায়? আপনি বিকল্প নিশ্চয়ই দেবেন। আপনি বাংলার অধ্যাপক ছিলেন, যদি বিকল্প শব্দ প্রস্তাব করেন। দুর্বৃত্ত বলবেন, কিন্তু একটি রাজনৈতিক দল যার 71 বছর বয়স এবং যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলকে আমার ভাই আফজাল বলেছেন যে তাকে দুর্বৃত্ত বলে আপনি ছোট করতে চাইলে দলকে ছোট করা যাবে না। কারণ এই দলের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা এদেশের মানুষ শুধু না বিশ্বের মানুষ জানে যে তাদের কি অ্যাচিভমেন্ট করেছে, এবং ওনাদের দল নিয়ে ওনারা কি করেছেন সে কথা আমি আর বিদায়ের সময় আমি আর কাউকে নাড়তে চাই না। আমি বলি যে আমাদের সকলকে নিজের অবস্থান থেকে আমাদেরকে এই করোনা ভাইরাসকে আমাদের মোকাবেলা করবার জন্য ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ শেখ রবিউল। যদি বলেন যে এরকম একটা ঐতিহ্যবাহী দলকে দুর্বৃত্ত বলাটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্ন আমি তো বলেছি যে মান্নান এবং আফজাল হোসেন বলেছেন ব্যক্তি হয়তো দুর্বৃত্ত হতে পারে, পুরো দলকে বলাটা কতটা যৌক্তিক হয়েছে? আসলে আমি বলেছি যে আওয়ামী লীগ এখন দুর্বৃত্তদের আশ্রয়স্থল। ইতিমধ্যে আওয়ামী লীগ দুর্বৃত্তদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ওখানে রাজনীতিবিদরা যারা আওয়ামী লীগ করতেন তারাও নিগৃহীত হচ্ছেন, তারাও রাজনৈতিক চর্চা করতে পারছেন না। দুঃখজনক হলো সত্য, এই প্রাচীনতম রাজনৈতিক দলটি একসময় গণতন্ত্র মনা ছিল, একসময় ধরেন প্রগতিশীল ছিল, রাজনৈতিক দল হিসেবে এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এই কারণে যে এই দলের মধ্যে এখন দেশের সব শ্রেণীর দুর্বৃত্তদের দেখা যাচ্ছে। তাদেরকে আওয়ামী লীগের দ্বারস্থ হতে হচ্ছে, দুর্বৃত্তদের ক্ষমতায় থাকার জন্য দলটি ক্ষমতা লোভী হয়ে গিয়েছে। একটা ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে দলটি ক্ষমতার বাইরে যাবে সেই মানসিকতাই হারিয়ে ফেলেছে, যার ফলে আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সুশাসন, বাংলাদেশের জনমানুষের রাজনৈতিক দল অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানে জনগণ ক্রমান্বয়ে অসহায় হয়ে পড়েছে এবং ধরেন রাজনীতি বিমুখ হয়েছে, এবং রাষ্ট্রে তার প্রত্যক্ষ পরোক্ষ কোনো অংশগ্রহণ থাকছে না রাষ্ট্র বিনির্মাণে অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায়। আরেকটা কথা মান্নান ভাই বলছিলেন যে জিয়াউর রহমানের সময় ইন্ডিমিনিটির অধ্যাদেশটা আইনে পাশ হয়েছিল। ইয়েস, এই কারণে হয়েছিল যে মুস্তাক সাহেব যখন বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার পর, বঙ্গবন্ধু হত্যার পর, তিনি 20 আগস্ট ইমার্জেন্সি জারি করেছিলেন, বাট সংবিধানটা স্থগিত করেন না। ইমার্জেন্সি জারি হলে সাধারণত সংবিধান স্থগিত হয়ে যায়, সংবিধানটা অব্যাহত ছিল, যার ফলে ওই কালীন আইনগুলি পরবর্তী সংসদে পাশ হয়ে যায়। অর্থাৎ ইন্ডিমিনিটি অধ্যাদেশ মুস্তাক সরকারই করেছিল, এই দায় বিএনপির উপর চাপানোটা ঠিক হবে না। আরেকটা বিষয়ের জায়গা আমি বলতে চাচ্ছি, বাজেটের কথা বারবার আসছিলেন, আমি একমত মান্নান ভাইয়ের সাথে, যেটা কোভিড বাজেট হয়নি, একটা গতানুগতিক বাজেট হয়েছে, এটা কপি পেস্ট বাজেট হয়েছে, এর সাথে বাস্তবের আয় ব্যয়ের কোনো মিল নেই। আপনি ওটা অনেক বিষয় নিয়ে এসেছেন, আপনি পরিচালনা ব্যয় তো 80 থেকে 90
হাজার কোটি টাকা ঘাটতি হবে পরিচালনা ব্যয় বাড়িয়ে নিয়ে গিয়েছেন 3,50,000 কোটি টাকা, বাট আপনার কালেক্ট হবে না কোনো অবস্থাতে 2,50,000 কোটি টাকা, এখানে 1,00,000 কোটি টাকা ঘাটতি, বাট পরিচালনা ব্যয় তো কাটছাট করার সুযোগ নেই। আপনি 2,10,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় রেখেছেন, সম্পূর্ণ হচ্ছে অর্থ ছাড়া। আপনি বলছেন 85,000 কোটি টাকা ব্যাংক থেকে নেবেন, বলছেন কিছুটা বৈদেশিক সাহায্য, জি, কিছুটা বলছেন বৈদেশিক অনুদান, এর কোনোটাই আসবে না, অনেক অর্থাৎ ধন্যবাদ। উন্নয়ন হচ্ছে না, এবং জি। যে বাজেট হচ্ছে সেটি একটা যাকে বলবো একটা ব্যর্থ সবাইকে বাজেট হচ্ছে, আচ্ছা, জি, এটা আমাদের জনগণকে সময় ধোঁকা শেষ। দেওয়া হচ্ছে। আমাদের সময় শেষ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করবার জন্য, অনুষ্ঠানটি দেখবার জন্য। দেশে আপনাকেও বিদেশে যারা ধন্যবাদ। দেখছেন সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিরাপদে থাকুন। আপনাকেও ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.